সৃজন এবং দীপশিতা ধরের জন্য ভেস্তে গেল আইএসএফ এর সঙ্গে বামেদের জন্য। নরেন্দ্র মোদী বা মমতা ব্যানার্জির থেকে সৃজন বা দীপশিতাকে বেশি বড় শত্রু মনে করেন? কোথাও কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই হাই চটি পড়ে মানুষের অন্দরমহলে ঢুকে যাওয়া, সেটাকে কি এবার আপনি অনুসরণ করছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী থাকলে যিনি ধর্ষিতা নন তাকে ধর্ষিতা সাজিয়ে আন্দোলন করতেন, সেইটা আমরা সত্যিই পারবো। নতুন পার্লামেন্ট কি বামেদের প্রতিনিধি পাবে পশ্চিমবঙ্গ থেকে? মানুষ যদি নিজের ভোট নিজে দিতে পারে, আমি 4 তারিখ রাত্রিবেলা লাল আবির মেখে তোমাদের দপ্তরে আসতে পারবো। নওশাদ সিদ্দিকী জোটের মধ্যে না আসায় কোথাও কি আত্মবিশ্বাস একটু কমলো? हमारे पास लाल झंडा है और जब तक वो है वही काफी है हमारे लिए। বামেদের ফিরে আসতে 34 বছর সময় লাগবে এখনো। এই যে বামপন্থীরা বুড়ো হয়ে গেছে, আমি এটা গ্রহণ করলাম। শুধুমাত্র ইউটিউবে, সামাজিক মাধ্যমে, শুধুমাত্র ব্যান্ডের গান গেয়ে সত্যি কি বিপ্লব হবে? দুনিয়া পাল্টাতে এসেছি, সেই স্বপ্ন নিয়ে এসেছি বলে কমিউনিস্ট পার্টি করছি। এই ইলেকট্রাল বন্ড গোটা বিশ্বের সবচেয়ে বড় দুর্নীতি। तुम हमको चंदा दो, हम तुमको धंधा देंगे। আমি যদি ছবি করি তখন আমি তোমাকে যে রোলটা অফার করব সেটা কিন্তু মাওবাদী। তাহলে আমি খুবই খুশি হব। মাল্টি স্পেশালিটি সার্জিক্যাল ডে কেয়ার সেন্টার এখন কলকাতাতে। সকালে অপারেশন করে বিকেলে বাড়িতে। ভিটাডেল হেলথ কেয়ার। যোগাযোগ করুন 9007956699। আর+ নিউজ রুমে আজকে সৃজন ভট্টাচার্য, যাদবপুর লোকসভা কেন্দ্রে বাম প্রার্থী, সিপিএম নেতা, দীর্ঘদিন ধরে ছাত্রনেতা, এখনও জাতীয় পর্যায়ে ছাত্রনেতা সৃজন ভট্টাচার্য। সৃজন, আপনাকে স্বাগত আর+ নিউজের নিউজ রুমে। আমি প্রথম আপনাকে যে প্রশ্নটা করব সে প্রশ্নটা হচ্ছে যে আমরা জানি যাদবপুর লোকসভাতে একটা হেরোদের একটা লিগ চলছে। যারা যারা সেখানে প্রার্থী, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের সায়নী ঘোষ, যাদবপুরে ভারতীয় জনতা পার্টির প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি এবং বাম প্রার্থী আপনারা সবাই হেরে এসছেন। হেরোদের যে লিগ হচ্ছে, এই লিগের মধ্যে তো একজন জিতবেন। তা এই হেরোদের লিগ হওয়াতে প্রত্যেকে নিশ্চয়ই মাটি কামড়ে রয়েছে। কি মনে হচ্ছে যে প্রত্যেকে যেহেতু হেরেছে, ফেইলিয়ার ইজ পিলার অফ সাকসেস, এটা প্রমাণ করার জন্য সবাই উঠে পড়ে লেগেছে? আমি বাকিদের কথা বলতে পারবো না, আমি তো উঠে পড়ে লেগেছি এবং আমি নিশ্চিত বাকিরাও তাদের মতো করে কাজ করছেন এবং প্রত্যেককে শুভেচ্ছা জানিয়েছি। দেখা যাক। আগের বার আমরা সকলেই বিধানসভা নির্বাচনে বিভিন্ন জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, পরাস্ত হয়েছিলাম। এবার তো ওই জিতকার জিতনে ওয়ালে কো বাজিকার, সেরকম হতে হবে। তো সেইটা দেখা যাক কে হয়। আপনি তো এখনো পর্যন্ত মানুষের ভালোবাসায় দ্বিতীয় স্থানে আছেন। কেন দ্বিতীয় স্থানে বলছি? আপনি মানুষের ভালোবাসায় দ্বিতীয় স্থানে এই কারণে আছেন বলছি যে দেবের পর সবচেয়ে বেশি মহিলারা, অল্প বয়সী মহিলারা আপনার সঙ্গে সেলফি নিচ্ছেন। বাড়িতে অশান্তি হচ্ছে না? না, বাড়িতে অশান্তি হচ্ছে না। আর আপনার অতিকথনের জন্য আমি মানে আপ্লুত, খুবই ভালো। যদি এই বিপুল সেলফির কিয়দংশ ভোট বাক্সে আসে তাহলে আমি খুবই খুশি হব, বাড়তি খুশি হব। সুতরাং যারা সেলফি নিচ্ছেন তারা সিপিআইএমকে ভোটটাও দেবে আশা। মানে আপনি নিজেও জানেন যারা, যে সমস্ত কিশোরী, যুবতী, তরুণী, এমনকি আমি এরকম অনেককে দেখেছি যে মহিলাদের তো বয়স নিয়ে কিছু বলা উচিত না, এটা সৌজন্য বা সভ্যতা নয়, সভ্যভব্য একটা ব্যাপার নয়। তা আমি দেখছি মহিলারা যারা সবাই সেলফি নিচ্ছেন কিন্তু সবাই ভোট দেবেন না। মানে সেলফি নেওয়ার সময় ফিসফিস করে বলছেন না ভোটটা দেবেন, কিন্তু না, সেটা বলছি না, আলাদা করে চোখে চোখে যেটুকু কথা হয়ে যাচ্ছে ওটুকুই আমি কনফিডেন্ট যে মানুষের ভালোবাসা অ্যাজ এ হোল, মানে আপনি খানিকটা মজা করে প্রশ্নটা করেছেন, কিন্তু আমি অন আ সিরিয়াস নোট যেটুকু বলতে পারি যে গত 1 মাস, আরও মাস 1.5 আমাদের চালাতে হবে। গত 1 মাস ক্যাম্পেইন ট্রেলে আমার অভিজ্ঞতা এবং আমি যতটা পেরেছি হেঁটে প্রচার করার চেষ্টা করেছি, নারী পুরুষ নির্বিশেষে যে অভূতপূর্ব ভালোবাসা পেয়েছি, তাতে করে আমি আত্মবিশ্বাসী যে যাদবপুরের লাল রং এবার আরও গাঢ় লাল হওয়ার দিকে এগোচ্ছে। যাদবপুর তো সবসময় ব্যতিক্রমী। একটার সময় যখন নকশাল আমল, 7-এর দশক, ওই শতকের 7-এর দশকে উত্তাল ছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং গোটা যাদবপুরের বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে, সেটা দেশ বিভাগ হতে পারে, সেটা হতে পারে বিভিন্ন রাজনৈতিক ঘটনা, যাদবপুর সবসময় খুব ভলাটাইল থাকে, অনেকে বলে সরগরম, সবসময় সরগরম। যাদবপুরে এবার লোকসভা নির্বাচনে আমরা জানি যাদবপুরে আগেও কিন্তু ইন্দ্রপতন হয়েছে। তার কারণ সোমনাথবাবুকে হারিয়ে 1984 সালে লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন।
আপনার হাওয়াই চটি দেখে মনে হচ্ছে এই হাওয়াই চটি পরে বেরিয়ে পড়ছেন, কোথাও কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই হাওয়াই চটি পরে মানুষের অন্দরমহলে ঢুকে যাওয়া, সেটাকে কি এবার আপনি অনুসরণ করছেন? আমি এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুসারী হতে চাইব না, কারণ আপনারা পরের যে কথাটা মিস করেন সেটা হলো সংসদীয় রাজনীতিতে একবারই মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছেন লোকসভায়, সেটাও যাদবপুরে মালিনী মালিনী ভট্টাচার্য, অধ্যাপিকা মালিনী হলো। ভট্টাচার্য। তো আমাকে যদি, আর আমার হাওয়াই চটিটা নীল সাদা নয়, আমার হাওয়াই চটিটা অনেক দিনের অভ্যেস, বরং এখন নির্বাচনে দৌড়াদৌড়ির জন্য অনেক এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে যেতে হচ্ছে, তৃণমূল রাস্তাগুলোর যা হাল করে রেখেছে, মাঝে মধ্যে পায়ে জুতো গলাতে হচ্ছে। আমি নিশ্চিত আমি কোনোভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো প্রশ্নেই অনুসরণ করতে চাইব না। আমার নিজের রাস্তায় আমি মানুষের রান্নাঘরে হেসেলে ঢুকছি এবং তাদের ভালোবাসা পাচ্ছি। লোকসভা নির্বাচনে সবাই দৌড়াদৌড়ি করছে, বিভিন্ন দলের বিভিন্ন প্রার্থীরা, প্রত্যেকে খুব দামি স্নিকার ব্যবহার করছে, কিন্তু সৃজন হাওয়াই চটি পরে চলে এলো। এটা কি দেখানোর জন্য, নাকি স্নিকার পরাতে কোনো রকম আপত্তি আছে বহুজাতিক সংস্থার বিরুদ্ধে? আমি তো আপনার স্টুডিওতে আগেও এসেছি, আপনি পুরনো ভিডিওগুলো বের করে দেখুন, দেখবেন এই চটিটাই পরে এসেছি। ফলত আমার নতুন করে দেখানোর কিছু নেই। আমি তাই, আমি যতটুকু স্বাচ্ছন্দ্য নিয়ে বড় হয়েছি এবং জীবনযাপন করি সেটা লুকোনোরও চেষ্টা করি না। আবার আমি যা নই সেটাও দেখানোর আমার খুব খুব প্রয়োজন কোনোদিন অনুভব করিনি। ফলত আমি যেরকম যেভাবে এই হাওয়াই চটিটা পরলে যেটা হয় যে এই প্রচণ্ড গরমে খানিকটা খোলামেলা, খানিকটা হাওয়া ঢোকে এবং ছোটাছুটি করতে সুবিধা হয়। বহুদিনের অভ্যেস হাওয়াই চটি। এখন কখনো কখনো জুতো পায়ে, খুবই বিড়ম্বনা হয়েছে, পায়ে একটু জুতো গলাতে হচ্ছে কখনো। কোথাও কি অনেকে বলছেন যে সৃজনকে দেখে মনে হচ্ছে অভিমন্যুকে যেরকম চক্রব্যূহের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, অনেকটা পার্টি সেরকমই করলো। তার কারণ সায়নী ঘোষের জন্য তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো 1, 2 অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন, নিশ্চিত আসবেন। ডক্টর অনির্বাণ গাঙ্গুলি দিল্লিতে 1 নম্বর 2 নম্বর অর্থাৎ নরেন্দ্র মোদী, অমিত শাহ তারাও আসতে পারেন যাদবপুর কেন্দ্রে লোকসভা প্রচারে। এই মুহূর্তে বুদ্ধবাবু আমরা জানি অসুস্থ, এই মুহূর্তে সৃজনের জন্য সেই রকম ভারী কেউ নেই। অনেকে মনে করছে একেবারে চক্রব্যূহে ফেলে দিল। কি আছে সৃজনের? এইদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সায়নীর জন্যে, ওইদিকে নরেন্দ্র মোদী, অমিত শাহ, আর সৃজন বেচারা একা। তাহলে আপনাকে একটা মজার গল্প বলি। 2021 সালে আমরা হেরে গেছি, কিন্তু তখন কোভিডের সেকেন্ড ওয়েভ, রেড ভলান্টিয়ারদের কাজ পুরোদমে চলছে এবং নির্বাচনে হারা জেতার সাথে সেটার কোনো সম্পর্ক নেই, প্রভাবিত হয়নি। বিপুল আকারে মানুষ রোজ ফোন করছেন। তো আপনার মতো এক সাংবাদিক বন্ধু একদিন আমাকে ফোন করেছেন যে রেড ভলান্টিয়ারদের নিয়ে একটা স্টোরি করুন। তখন তিনি আমাকে জিজ্ঞাসা করেছেন খানিকটা খেলার ছলেই ফোনের মধ্যে যে টিএমসি কে পাস এমএলএ হ্যায়, এমপি হ্যায়, গুন্ডা হ্যায়, সরকার হ্যায়, তোমারে পাস ক্যা হ্যায়? তো তখন আমি হাসতে হাসতে বলেছি, হামারে পাস লাল ঝান্ডা হ্যায় और जब तक वो है वही काफ़ी है हमारी। ওদের হাতে মিডিয়া আছে, মাসল আছে, মানি আছে, আমার কাছে একটাই এম আছে, দ্যাট ইজ মানুষ। সেইটা নিয়ে আমি যাদবপুরে প্রত্যেক দিন ভিড় বাড়াচ্ছি এবং রুজিরুটির কথা, খুব সিম্পল কথা বলছি, মানুষ রিলেট করতে পারছেন। মানুষ তো রুজিরুটির ক্রাইসিসের মধ্যে আছেন। সেই জায়গা থেকে যখন তাদের কথা তুলে ধরার সহজ প্রতিশ্রুতি দিচ্ছি, তখন তারা আরও বেশি করে আমাদের পাশে আসছেন, রাস্তার দুধারে এসে দাঁড়াচ্ছেন, আশীর্বাদে ভরিয়ে দিচ্ছেন। এবং আমি নিশ্চিত নরেন্দ্র মোদী বা মমতা বন্দ্যোপাধ্যায় বা যেই আসুন না কেন যাদবপুরকে এবার টলাতে পারবেন না। কোথাও অনেকে বলছেন লোকসভা নির্বাচনের লড়াইয়ের মধ্য দিয়ে 26-এর একটা খসড়া তৈরি করা হচ্ছে। যাদবপুর বিধানসভায় সৃজন এখানে কি হবে না হবে এখনো কেউ জানে না, কিন্তু যাদবপুর বিধানসভাটা সৃজন একটা পাকাপাকি জায়গা করে নেওয়ার চেষ্টা করছে। না, সৃজন সিপিআইএম এর কর্মী এবং সৃজন এসএফআই এর কর্মী হিসেবে গোটা রাজ্য জুড়ে কাজ করেছে। সেই রবীন্দ্রনাথের কবিতা ছিল না যে, মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহগর্তে, তাই লিখি দিল বিশ্ব নিখিল দুবিহার পরিবর্তে। ফলত গোটা বিশ্ব নিখিল আমাকে যদি কালকে সিপিআইএম বলে তুমি আন্দামানে কাজ করতে যাও, আমি তাই করতে যাব। আমার কোথাও এলাকা ধরে এইটা আমার নির্দিষ্ট এলাকা, এটা আমার মালিকানা, আমায় এখানে প্যাচ কষতে হবে, আগে থেকে জায়গা পাকা করতে হবে, এরকম কোনো অভিপ্রায় নেই। এবং আমি নিশ্চিত আমাদের পার্টিতে সেটা সেভাবে হয়ও না। আপাতত যাদবপুর লোকসভার নির্বাচন, সেখানে আমরা সবাই মিলে লড়ছি।
26 আরেকটু দূর আছে, দেখা যাবে ভবিষ্যতে কি হয়। এবার আমি যাকে নিয়ে প্রশ্ন করব তাকে খুব শ্রদ্ধা রেখেই বলছি, একটা শব্দ ব্যবহার করব, শব্দটা হয়তো অনেকের কানে লাগবে, কিন্তু এটা খুব মজার ছলে নেবেন। তিনিও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। পরবর্তীকালে তিনিও যাদবপুর বিশ্ববিদ্যালয় শুধু নয়, গোটা বাংলায় আপনার মতোই এসএফআইয়ের সাধারণ সম্পাদক ছিলেন। সৃজন ভট্টাচার্য ডক্টর সুজন চক্রবর্তীকে এমন ল্যাং মারল যাদবপুর থেকে, তাকে দমদমে লড়তে হচ্ছে শিলভদ্র দত্ত, সৌগত রায়ের সঙ্গে। দরকার ছিল? আমি বলছি যে ভরত তো রামের পাদুকা নিয়ে রাজ্য চালিয়েছিল। কেউ যদি খোঁজ খবর রাখেন তিনি জানবেন যে সুজন চক্রবর্তী শুধু আমার রাজনৈতিক নেতা নন, আমার জীবনেরও অভিভাবক অনেক প্রশ্নে। পার্টিকুলারলি সুজনদা, ছাত্র আন্দোলনে আমার এই যে বিস্তীর্ণ কাজ করার সুযোগ পেয়েছি পশ্চিমবঙ্গ জুড়ে, তার পিছনে সুজনদার বড় অবদান আছে। এবং সুজনদার সাথে আমার এই যাদবপুরের প্রশ্নেও প্রায় প্রত্যেক দিন কথা হচ্ছে, পরামর্শ নিচ্ছি বিভিন্ন বিষয়ে। সুজনদা যাদবপুরের বিধায়ক ছিলেন, বারুইপুরের বিধায়ক ছিলেন, যাদবপুরের সাংসদ তো ছিলেন বটেই, দক্ষিণ 24 পরগনায় আমাদের পার্টির সম্পাদক ছিলেন। তো ফলত সুজনদার হাতে তালুর মতো চেনা, সেই অভিজ্ঞতাটা যতটা পারা যায় কাজে লাগানোর চেষ্টা করছি। বরং আমার ধারণা এটা আমার খানিকটা সুবিধা যে সৃজন উচ্চারণ করতে করতে কেউ তো কখনো কখনো সুজন বলে ফেলছেন মাইকে উচ্চারণ করতে করতে। সৃজনের নামে যে কটা ভোট সেটা তো আসবেই, সুজন বলেও যে কটা ভোট সেটাও আমাদের ঝুলিতে আসবে। এবং আমি তার সাথে আমি সুজনদাকেও বলেছি এটা যে দমদমটাও এবার আমাদের অপ্রত্যাশিত ভালো ফল হবে। আপনি দেখে নেবেন, মিলিয়ে নেবেন। যাদবপুরের জন্য তো আমরা লড়ছি বটেই, মুর্শিদাবাদ অসাধারণ ফল হবে, শ্রীরামপুর অসাধারণ ফল হবে, এরকম বেশ কয়েকটা সিট আমি ধরে ধরে বলে যেতে পারি, যার মধ্যে অবশ্যই দমদম। আমরা সকলে তাকিয়ে আছি যে সুজনদা জিতবেন। এবং আমার ব্যক্তিগত অভিভাবক, আমাদের অভিভাবক সুজন চক্রবর্তী আরেকবার সাংসদ হিসেবে। তিনি তো ঠিক যাদবপুরের নেতা নন, তিনি গোটা রাজ্যের বাম আন্দোলনের নেতা, সেলিমদার মতো। সেলিমদা যেরকম ঠিক কোনো একটি কেন্দ্রে তাকে বাঁধলে সেটা তার প্রতি সুবিচার করা হয় না, সেই রকমই মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা পার্লামেন্ট কাঁপাবেন। আবার আমরাও রাজনীতির ছাত্র হিসেবে, তাদের ছাত্র হিসেবে তাদের দিকে তাকিয়ে আছি। 2014, 2019 যেখানে সুজন চক্রবর্তী, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো প্রার্থী হয়েছিল, সেখানে এবারে আপনার উপরে ভরসা রাখছে। তো সেই কতটা ভরসা আপনি জোগাতে পারবেন, নাকি লাল ঝান্ডা আবার আগের মতো ফিকে হবে, কি মনে হয়? না, খুব ফিকে হওয়ার আশঙ্কা আমি করছি না। এটা ঠিক যে প্রার্থীর আমাদের পলিটিক্যাল সিস্টেমে, আপনি একটা সিরিয়াস প্রশ্ন করেছেন, আমাদের পলিটিক্যাল সিস্টেমে ঠিক প্রার্থীকে সামনে রেখে ভোট হয়, কিন্তু প্রার্থী যে একমাত্র নির্ণায়ক ফ্যাক্টর হয় তা নয়। অর্গানাইজেশন, পার্টি, বিশেষত সরকারি দলের ক্ষেত্রে তার আরও 5টা অ্যাডমিনিস্ট্রেশন, আর সেই দল যদি তৃণমূল হয় তাহলে তার আরও 5 রকম হুমকি ধমকি, এই সমস্ত ফ্যাক্টরকে এক জায়গায় এনে তো ভোট হয়। ভোট মেশিনারি বলতে যেটা বোঝায়। আমরা যারা বিরোধী রাজনীতি করে বড় হয়েছি, আমার প্রজন্মটা, আমরা সেই অর্থে সরকারি ক্ষমতার মধ্যে দিয়ে আসিনি। আমরা বিরোধী রাজনীতির মধ্যে রাস্তায় থাকা, জেল খাটা, মারধর খাওয়া, এই গোটা প্রজন্মটা, মীনাক্ষীদি বলুন, দীপশিতা বলুন, প্রতিকুর বলুন, প্রত্যেকে, সায়ন, আরও যারা যারা আছে। ফলত এইটা আমাদের একটা সুবিধে যে আমাদের রাস্তায় থেকে, রাস্তায় ঘষে লড়তে 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 আমরা আমাদের মতো করে বড় হচ্ছি। আমার ধারণা এই স্ট্রিট ফাইটের অভিজ্ঞতা যাদবপুরে এবারে খানিকটা বাড়তি আমাদের সাহায্য করবে। আর প্রার্থী হিসেবে আপনি যেটা বললেন ঠিকই, যাদবপুর গুরুত্বপূর্ণ সিট, সেখানে আমি পার্টির কাছে কৃতজ্ঞ। পার্টি এর আগেও সিঙ্গুরে আমাকে সুযোগ দিয়েছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি সিটে লড়তে পাঠিয়েছিল, যাদবপুরে পাঠিয়েছে। যাদবপুরের ক্ষেত্রে আমার খানিকটা বাড়তি অ্যাডভান্টেজ, আমি যাদবপুরে বড় হয়েছি, জন্মেছি। আমি সেদিন কোথায় একটা বলছিলাম, আমার প্রথম জীবনে রোজগার ক্লাস 7-8 খেপ ফুটবল খেলতে গিয়ে বারুইপুরের পাশে একটা মাঠে একটা 50 টাকার একটা মিষ্টির প্যাকেট। আমি তো আরেকটু বাড়িয়ে বলবো, সাউথ পয়েন্ট, নবনালন্দা, যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিখ্যাত একটা গান আছে না, আমার প্রথম সবকিছু জানে যাদবপুর, একদম প্রথম প্রেম, প্রেম ভেঙে যাওয়া, সবকিছু তো যাদবপুর। সবটাই যাদবপুর জানে আমার প্রথম সব কিছু। ফলত যাদবপুরেরও অনেকটা না হলেও খানিকটা আমি জানি, যেটা আমাকে কাজ করার ক্ষেত্রে খানিকটা বাড়তি সুবিধা দেবে। এই সবটা মিলিয়ে সৃজন মানুষের কাছে যাচ্ছে, এবং আমার ধারণা মানুষ খানিকটা, অভিভাবকরা খানিকটা নিজের ছেলের মতো করে, সন্তানের মতো করে সন্তান স্নেহে ডেকে নিচ্ছেন, আমাকে গ্রহণ করছেন। এবং প্রার্থী হিসেবে তাতে যেটুকু সুবিধা
পাওয়া যায় সেটুকু আমি পাবো বলেই আমার আত্মবিশ্বাস। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, আমার রাজনীতি, আমি কোন কথাগুলো নিয়ে যাচ্ছি, যে কারণে আমি ধরো প্রথম দিন, এখন তুমি জিজ্ঞাসা করলে বলে, কিন্তু আমি প্রথম দিন থেকে আমি যাদবপুরের ঘরের ছেলে বলে প্ল্যাকার্ড হাতে নেমে পড়িনি। কারণ ঘরের ছেলে, ঘরের মেয়ে, ওইগুলো তাদেরকেই বলতে হয় যাদের রাজনীতিটা দুর্বল থাকে, তখন তাদের ওই সব সেন্টিমেন্টে সুড়সুড়ি দিতে হয়। ওটা কথোপকথনে এসেছে, কখনো কথায় একরকম। তীরটা কি সায়নের দিকে? আমি কারোর দিকে কোনো কথা বলছি না, আমার পরিষ্কার কথা, আমি রুজি রুটির লড়াই নিয়ে নেমেছি। জিনিসের দাম, চাকরি, স্কুল, কলেজ, হাসপাতাল, রাস্তাঘাট, জল, আলো, নিকাশি, মানুষ এমপির থেকে যে সার্ভিস প্রত্যাশা করে তা যাদবপুরের মানুষ পাননি। সেই জায়গাটা ফুলফিল করার চেষ্টা করব প্রথম দিন থেকে, এই প্রমিস নিয়ে নেমেছি। আপাতত মনে হচ্ছে যাদবপুর গ্রহণ করেছে। ঠিক আছে, তাহলে যে আত্মবিশ্বাসী বললেন, তাহলে এই যাদবপুরের মধ্যেই তো ভাঙড় পড়ছে, সেখানে নওশাদ সিদ্দিকী জোটের মধ্যে না আসায় কোথাও কি আত্মবিশ্বাস একটু কমলো? না, জিতবো, জেতার রাস্তাটা একটু কঠিন হলো ম্যাক্সিমাম। এইটু আমার এটা খোলাখুলি বলতে কোনো অসুবিধা নেই যে যাদবপুর মানে 7টা বিধানসভা, তার মধ্যে ভাঙড় পড়ে। ভাঙড়ে 21 সালে সংযুক্ত মোর্চার বিধায়ক হিসেবে বামপন্থীদের ভোটে, আইএসএফের ভোটে তো বটেই, আরও কারুর ভোটে নওশাদ সিদ্দিকী তৃণমূল বিজেপির বিকল্প হিসেবে জিতেছিলেন। এখন নওশাদ সিদ্দিকীর দলকে যদি ভাঙড়ে পাশে পাই আজও, আমি আশা ছাড়তে রাজি নই, তাহলে যাদবপুরে তৃণমূল বিজেপিকে হুট আউট করে দেওয়ার লড়াইটা আমাদের আরেকটু সহজ হয়। কিন্তু এখন ধরো আমার ফোনের রিংটোন হচ্ছে বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার পাশে হাঁটতেছি। কেউ যদি নিজের রিংটোন বানিয়ে নেয় যে আমাকে আমার মতো থাকতে দাও, নিজেকে নিজের মতো গুছিয়ে দাও, আমার তো কিছু করার নেই। আমি কেবল অ্যাপিল করতে পারি দ্যাট গুড সেন্স উইল প্রিভেল। ভাঙড়ে তৃণমূল বিজেপি কোনোভাবে সুবিধা পেয়ে গেলে, সেটা ভাঙড়ের আইএসএফ কর্মী সমর্থকরা যারা গত 3 বছর 4 বছর রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে আইএসএফকে দাঁড় করিয়েছে, আমি তো এটা কোনো দল ভাঙানোর জায়গা থেকে বলছি না। আইএসএফ কর্মী সমর্থকদের ঘরবাড়ি লুট হয়েছে, তাদের নামে প্রচুর পুলিশ কেস। এই ক্যান্ডিডেট হওয়ার পরও আইএসএফ কর্মী তাকে আক্রমণ করেছে, আমি তাকে নিয়ে গিয়ে থানায় এফআইআর করিয়েছি। তো এই ধরনের বিভিন্ন প্রশ্নে তাদের কর্মী সমর্থকদের বিপদের মুখে তারা ফেলে দেবেন, এটা নিশ্চয় তারাও নেতৃত্ব হিসেবে বিবেচনা করবেন আরেকবার। আমার নির্দিষ্ট কথা, আমি যদি ভাঙড়ে গিয়ে বলি যে আমি নওশাদ সিদ্দিকীর থেকে বেটার তৃণমূল বিজেপিকে বুঝে নিতে পারবো, বা আমি যদি বহরমপুরে গিয়ে বলি আমি অধীর চৌধুরীর থেকে বেটার তৃণমূল বিজেপিকে বুঝে নিতে পারবো, সেটা খুব মানে দাঁড়ায় না। সেরকমই যাদবপুর, টালিগঞ্জ, সোনারপুর, বারুইপুর, ভাঙড় সব মিলিয়ে কেউ যদি বলেন যে আমরা লাল ঝান্ডার থেকে বেশি তৃণমূল বিজেপি বিরোধী হতে পারবো এখানে, সেটারও খুব মানে দাঁড়ায় না। যাদবপুর, এবং শুধু যাদবপুরের ক্ষেত্রেও না, শ্রীরামপুর, মুর্শিদাবাদ, তমলুক, আরও বিভিন্ন জায়গায় ওনারা প্রার্থী দিয়েছেন, যেগুলো ওনাদেরও আরেকটু রিকনসিডার, পুনর্বিবেচনা করার আবেদন আমি খুব নতমস্তকে সবিনয় আমি তাদের কাছে অতীতেও রেখেছি, আবার রাখতে চাই। বিশেষত ভাঙড়কে মাথায় রেখে, যেখানে আপনাদের এমএলএ আছেন স্ট্যান্ডিং, আপনাদের কর্মী সমর্থকরা বিপদে পড়ে যান, তৃণমূল বিজেপি যদি বিরোধী ভোট ভাগাভাগি হয়ে যায়, ওরা সুবিধা পেয়ে যাবে, সেটা তো আপনাদের কর্মীদের খুব ভালো হবে না। এটা নিশ্চয়ই আইএসএফ নেতৃত্ব বুঝবেন। যদি তারা নাও বোঝেন, ফাইনালি আইএসএফের কর্মী সমর্থকদের সাহায্য আমি চাইব, এবং সেটা মানে আমি বলছি যে একতরফা নয়, আমি শেষ রক্তবিন্দু পর্যন্ত ভাঙড়ের আইএসএফ কর্মী সমর্থকদের তৃণমূল বিজেপির আক্রমণের মুখে তাদের সাথে, তাদের পাশে দাঁড়িয়ে লড়বো, এই ওয়াদা নিয়ে আমি তাদের পাশে থাকবো। খুব সুন্দরভাবে জবাব দিলে, কিন্তু একটা জিনিস আমাকে জিজ্ঞেস করতেই হবে আপনাকে। অনেকে বলছে আইএসএফ এর সঙ্গে এই গোটা বিষয়টা ভেসে গেল দুজনের জন্য। 1 দীপশিতা ধর, 2 সৃজন ভট্টাচার্য। তার কারণ যারা অতি বামপন্থায় বিশ্বাস করে, তারা মনে করে দীপশিতা ধর এবং সৃজন ভট্টাচার্য আগামী দিনে এর রাজ্যে বামপন্থার ক্ষেত্রে, তাদের যে মতাদর্শ, তাদের ক্ষেত্রে অন্যতম শত্রু হয়ে দাঁড়াতে পারে। মানেন এটা? দীপশিতা ধর এবং সৃজন ভট্টাচার্যের জন্য ভেঙে গেল আইএসএফ এর জোট। এখন অতি বামপন্থী আমি শুনিনি এটা, কেউ যদি থেকে থাকেন এবং তারা যদি ইম্পেন্ডিং ফ্যাসিজমের মুখে নরেন্দ্র মোদী বা মমতা ব্যানার্জির থেকে সৃজন বা দীপশিতাকে বেশি বড় শত্রু মনে করেন, সেটা তাদের রাজনৈতিক পরিপক্কতার প্রশ্ন, সেটা নিয়ে তখন আরও 5টা আলোচনা করতে হয়। আমি এই মুহূর্তে আমি নিশ্চিত দীপশিতাও এই কথা বলবে, আমাদের কাজ আইএসএফকে অ্যাটাক করা নয়। এটা ওনাদের গুড সেন্সের কাছে, ওনাদের শুভবুদ্ধির কাছে আমরা এখনও অ্যাপিল রাখতে চাই
এবং শুধু যাদবপুর বা শ্রীরামপুর তো নয়, মুর্শিদাবাদে ক্যান্ডিডেট দেওয়া মোহাম্মদ সেলিমের মতো মানুষ লড়ছেন, যিনি প্রথম দিন থেকে আইএসএফ তৈরি হওয়ার পর সবথেকে বেশি সমালোচিত হয়েছিল, সবথেকে রাদার যখন ভয়ানক সমালোচিত হচ্ছে, সবথেকে বেশি যদি কোনো মানুষ আইএসএফের পাশে দাঁড়িয়ে থাকেন সেই লোকগুলোর নাম বিমান বসু, মোহাম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র। তাহলে তিনি যেখানে লড়ছেন সেখানে গিয়ে ক্যান্ডিডেট দেওয়া, আরও এখানে ওখানে সেখানে, এগুলো তো অঙ্কের ভিত্তিতে হয়। কোন এলাকায় কোন গ্রাম পঞ্চায়েতে কার কতটা শক্তি, কোন পৌরসভায় কার কতটা শক্তি, কোথায় কে কতটা ভোট পেতে পারে, কার সাংগঠনিক ব্যাপ্তি কতটা। তো সেই সব মাথায় রেখে আমাদের পার্টি, আমরা সব মিলিয়ে আইএসএফকে 3, 4, পারলে 5 অব্দি ছাড়তে রাজি ছিলাম। আমি যা শুনেছি, আমি তো এই দ্বিপাক্ষিক মিটিংগুলোই ছিলাম না। আমার নিজেরও নওশাদ সিদ্দিকী সাহেবের সাথে কথা হয়েছে সেই সময়। আমিও তাকে আবেদন করি, যে কথাটা আপনাদের সামনে অন ক্যামেরা বললাম, যে যেটুকু যা বোঝাপড়ার অসুবিধা হচ্ছে সেগুলো দ্রুত মিটুক, আমরা সবাই চাইব। কিন্তু যাদবপুরের, ভাঙড়ের আইএসএফ কর্মীদের কথাও মাথায় রাখা উচিত, আইএসএফ নেতৃত্বের সবাই মিলে একসাথে লড়া উচিত। তো সেইটা আমি এখনও আশা করি যে আপনি যেরকম শুনেছেন আমিও সেরকম শুনেছি। সেখানে মোহাম্মদ সেলিম ছিলেন এবং বিমান বসুর মতো বর্ষিয়ান নেতা ছিলেন, আরও অনেকে ছিলেন। সেখানে বলা হয়েছিল শ্রীরামপুর এবং যাদবপুরটা আইএসএফকে ছেড়ে দেওয়ার কথা, অথবা মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে আইএসএফ প্রার্থী দেবে না, কিন্তু শ্রীরামপুর এবং যাদবপুরে নেবেন। কিন্তু আপনাদের পার্টি তা নস্যাৎ করে দিয়েছে। তার কারণ তারা মনে করেন যে দীপশিতা ধর এবং সৃজন ভট্টাচার্য তারাই আগামী দিনের পার্টির ভবিষ্যৎ। না, এটা এক কথায় সৃজন এবং দীপশিতা ধরের জন্য ভেস্তে গেল আইএসএফ এর সঙ্গে বামেদের জোট। এটা আপনার কনক্লুশন হতে পারে, কিন্তু আমার ধারণা আমার জায়গায় অন্য কেউ দাঁড়ালে, বা শ্রীরামপুরেও দীপশিতার জায়গায় অন্য কেউ দাঁড়ালেও আমাদের পার্টির এটাই অবস্থান থাকতো। এটা ব্যক্তি নিরপেক্ষ একটা স্ট্যান্ড পয়েন্ট। যাদবপুর লাল ঝান্ডার পুরনো জায়গা, যাদবপুরের কম্পোজিশন, যাদবপুরের ইতিহাস, যাদবপুরের বামপন্থীদের সাংগঠনিক শক্তি, এই সবটা মাথায় রেখে যাদবপুরটা, বিজেপি ছেড়ে দিন, বিজেপি আমি ধরছি না যাদবপুরের প্রশ্নে, তৃণমূলকে বুঝে নেওয়ার শক্তিটা তো লাল ঝান্ডা। তাহলে সেখানে অন্য কেউ যদি এসে বলে, সেটার খুব মানে দাঁড়ায় না। তো ঠিক যেভাবে আমি যদি ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারের মাঝখানে বা প্রাণগঞ্জে বা পোলের হাটে মাঝখানে দাঁড়িয়ে আমি যদি বলি যে বাকিরা কেউ নয়, আমিই পারবো, একমাত্র আমি পারবো, এবং আমি আর কাউকে অ্যালাউ করবো না আমার সাথে গাড়িতে উঠতে, আমিই বুঝে নেবো তৃণমূলকে, সেটাও যেমন আজকের দুনিয়ায় বাস্তবতা না, সেই রকমই যাদবপুর লোকসভা সমুদ্রের ভোট, পুকুরের ভোট না। তাহলে সমুদ্রের ভোটে সমুদ্রে সাঁতার কাটতে যেমন জানে এমন জাহাজ, এমন নাবিক চয়ন করাই তো শ্রেয়। ফলত আমি জানি না ওনাদের কারা এটা বুঝিয়েছে। আমি এখনও আপনার এই আলোচনা, হ্যাভিং সেড এভরিথিং, আমি চাইবো আপনার সাথে এই আলোচনার মাধ্যমেও আমি বার্তা দিতে চাইব যে দ্রুত যেটুকু যা মিসম্যানেজমেন্ট আছে, আসুন আমরা একসাথে মিটিয়ে নিয়ে যাদবপুর, শ্রীরামপুর আমরা একসাথে লাল ঝান্ডার নেতৃত্বে তৃণমূল বিজেপির বাইরে একটা তৃতীয় পরিসর তৈরি করার লড়াইটা লড়ি। আমার একটা প্রশ্ন আছে, আপনাদের অতি বড় সমালোচকরা যেটা বলেন যে আলিমুদ্দিন স্ট্রিট নাকি বৃদ্ধাশ্রম হয়ে গেছে, তো আপনিও কি মনে করেন যে তারুণ্যের একটা জোয়ার আলিমুদ্দিন স্ট্রিটে আসার দরকার? সৃজন কি মনে করছে? না, সৃজন খালি এইটাই মনে করছে যে তারুণদের জোয়ার আলিমুদ্দিন স্ট্রিটের আশেপাশে চিরকালই ছিল, কেবল তখন R+এর মতো এত ক্যামেরা, এত চ্যানেল এবং এত বুম ছিল না, এত পোর্টাল ছিল না। আপনি নবপ্রজন্মকে বা যারা ধরুন আশেপাশে আছে জিজ্ঞাসা করবেন, যারা পড়াশোনা করছে, যে বামফ্রন্ট বলতে বা বামেদের বলতেন যে নামগুলো নেতাদের এগিয়ে আসে, সেটা মোহাম্মদ সেলিম, বিমান বসু, সুজন চক্রবর্তী, এদের। কিন্তু আপনাদের তো পরবর্তী এখন নেক্সট জেনারেশন খুব একটা যে জানছে সেটা নয়, আপাতত এই মুহূর্তে সেটা জানতে পারছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে বলছি। না, আমি বুঝেছি আপনার প্রশ্নটা। এটা তো আমাদের খুব ফ্রিকোয়েন্টলি শুনতে হয়। বাজারে নতুন শব্দ বেরিয়ে গেছিল, বৃদ্ধতন্ত্র, তাই তো? আমি যদি আপনাকে পাল্টা খুব সবিনয়ে প্রশ্ন করি যে আচ্ছা, আপনি আমাকে নরেন্দ্র মোদীর চুল, দাড়ি, জুলপি, গোপ সব মিলিয়ে এক পিস কাঁচা চুল দেখান দেখি। তা নরেন্দ্র মোদীর পাকা চুলে কারুর অসুবিধে নেই, বিমান বসুর পাকা চুলে অসুবিধে? রাজনীতি, রাজনৈতিক দল, রাজনৈতিক সংগঠন মানে অ্যাজিলিটি অফ দ্য ইউথ অ্যাজ ওয়েল অ্যাজ উইজডম অফ দি এক্সপিরিয়েন্সড। অভিজ্ঞদের, প্রবীণদের এবং নবীনদের দৌড়দৌড়ির ক্ষমতা এবং অভিজ্ঞদের সব মিলিয়ে তাদের যে প্রজ্ঞা, তার মিশেল যে কোনো রাজনৈতিক দলে থাকা উচিত, কাম্য। আমি কেন ওই আগের কথাটা বললাম, দেখুন, বিমান বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, অনিল বিশ্বাস, সুভাষ চক্রবর্তী, শ্যামল চক্রবর্তীরা সবাই কিন্তু আমাদের বয়সে সিপিআইএমের এস্টাবলিশড লিডার হয়ে গিয়েছে, বা পরবর্তীকালে মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, গৌতম দেব, রবীন্দ্র দেব, আপনি যাদের নাম
পরের জেনারেশন বলতে চেনেন, তারাও মোটামুটি ছাত্র যুব আন্দোলনে থাকাকালীন সরকার ছিল তখন, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তারা হয় প্রশাসনিক পদে নয় দলীয় সাংগঠনিক পদে দায়িত্ব নিয়ে ফেলেছেন। এখন আমাদের জেনারেশনটা আছে, আমাদের এই কনস্ট্যান্ট ফ্লোটা আছে, চিরকাল ছিল, আগামী দিনেও থাকবে। তৃণমূলের মুখ তো মমতা বন্দ্যোপাধ্যায়, গত 30 বছর ধরে ওই ভদ্রমহিলা। বিজেপির মুখ আজ গত 10 বছর 15 বছর এই নরেন্দ্র মোদী, তারও বয়স হয়ে গিয়েছে। তার আগে ছিলেন লালকৃষ্ণ আদবানি, তার আগে ছিলেন অটল বিহারী বাজপেয়ী। কংগ্রেসের মুখ বহুদিন ধরে সোনিয়া গান্ধী, তারপরে গত কয়েক বছর একজন তরুণ নেতা এসেছেন রাহুল গান্ধী। কিন্তু আমি কেবল বলতে চাইছি যেটা, যে এই যে প্রবীণদের আধিক্য মুখ হিসেবে, এইটা আমাদের পার্টির একমাত্র আমাদের পার্টি স্পেসিফিক ফেনোমেনন নয়। রাজনীতিতে পারসেপশন তৈরি হতে, এস্টাবলিশড হতে, গ্রহণযোগ্যতা তৈরি করতে সময় লাগে, এবং সেই সময়টা যে কোনো রাজনীতিবিদের ক্ষেত্রে দিতে হয়। ঠিক তার আশেপাশে তরুণ প্রজন্মের একটা ঢল থাকতে হয়, থাকাটা কাম্য। আমাদের প্রজন্মটাকে তো কম বেশি এই কথা আমি যখন প্রথম যেদিন এসএফআই করতে এসেছিলাম, ধরুন আমাদের জেনারেশনটাকে এটা বুঝিয়ে বড় করা হয়েছে যে আপনার বাড়ি হোক আপনার পরিচয়, আপনি মানুষের কত পাশে থাকলেন, আপনি কতটা রাজনীতি সচেতন হলেন, ওই সব বেশি ভেবে দরকার নেই। সেই মোবাইল গেম আছে না, একা একা কয়েন কালেক্ট করতে করতে দৌড়ে যাও, ডান দিকে তাকালে খাদে পড়ে যাবে, বাদিকে তাকালে। অর্থাৎ আমাদের প্রজন্মটাকে আত্মকেন্দ্রিক হিসেবে বড় হতে শেখানো হয়েছে। কিছুদিনের জন্য রাজনীতি বিমুখতার একটা জায়গা তৈরি হতে পারে। আমি আবার যখন কলেজে পড়তাম অনেক বন্ধুর থেকে শুনতাম যে তারা রাজনীতি পছন্দ করে না, এটা বলতে তারা গর্ববোধ করত। আবার এই প্রজন্ম থেকেই একটা ক্রাইসিসের সময় রেড ভলান্টিয়াররা তৈরি হয়। এই প্রজন্মেই বিভিন্ন দলে, কেবল আমার দলে নয়, আমি আমার বিরোধী দল যাদের সাথে অন্য 5টা প্রশ্নে বিতর্ক করি, অনেকগুলো নাম পরপর বলে দিতে পারি, এই প্রজন্ম থেকেই রাজনীতিক কর্মীরা এসেছেন। ফলত এখন ক্রাইসিসের মুখে দাঁড়িয়ে তরুণ প্রজন্মের একটা ন্যাচারাল ক্রাই হচ্ছে, তারা রাজনীতি সম্পর্কে আগ্রহী হচ্ছে, এবং সেই আগ্রহটা বিকল্প খোঁজার জায়গা থেকে। এবং আমার পার্টির শক্তি এখানে, বিকল্পের খোঁজ, বিকল্পের জাদুকাঠি আমার পার্টির রাজনীতির, আমার পার্টির মতাদর্শের হাতে আছে। ফলত আমাদের কাছে তরুণ প্রজন্মের ঢল বেশি, আমাদের কাছে এই ইমপেন্ডিং ক্রাইসিস থেকে বেরোনোর খিদে নিয়ে আসা কালো মাথার ভিড় বেশি, এবং ফলত আমরা ব্রিগেড সমাবেশ করতে পারি তরুণদের নিয়ে, অন্যরা পারে না। এখন সেটা আমাদের পার্টির আগে সব বয়স্করা ছিলেন, এখন নতুনদের এগিয়ে দিচ্ছেন, ওই কথাগুলো খুব আমার মনে হয় না, ওগুলো বাস্তবতা থেকে খানিকটা দূরে বলেই মনে হয়। মাল্টি স্পেশালিটি সার্জিক্যাল ডে কেয়ার সেন্টার এখন কলকাতাতে, সকালে অপারেশন করে বিকেলে বাড়িতে। ভিটাডেল হেলথ কেয়ার, যোগাযোগ করুন 9007956699। অবশ্যই খুব সুন্দর প্রশ্ন, কিন্তু একটাই, আমি এই প্রশ্ন সূত্র ধরে একটা প্রশ্ন করি, যে একটা সময় প্রমোদ দাশগুপ্তর 5 জন চেলার কথা বলা হতো, অনিল, বিমান, বুদ্ধ, শ্যামল, সুভাষ, পরবর্তীকালে গৌতম দেব, কিছুটা পরে। যদি আমি এদের মধ্যে একজনকেও নিয়ে আসি, মানে উদাহরণ হিসেবে, সেটা শ্যামল চক্রবর্তী হতে পারেন, সুভাষ চক্রবর্তী হতে পারেন, বুদ্ধ ভট্টাচার্য হতে পারেন, অনিল বিশ্বাস হতে পারেন, অথবা যে কারোর কথা সেই সময়কার, যাদের নাম বলছি না তাদের মধ্যে অনেকেই আছেন, তাদের যে পরিমাণ তাদের জেলে যেতে হয়েছে, যে পরিমাণ তাদের প্রতিহত, মানে দিনের পর দিন বাড়ি ছেড়ে পালাতে হয়েছে, এখন এই তরুণ প্রজন্মের মধ্যে, আমি জানি মীনাক্ষীর কথা বলবেন, জেল খেটেছে, আমি জানি আরো কয়েকজন আছে, সবার কথাই হ্যাঁ, বলতে হবে, কিন্তু সেই তীব্রতা কোথায়? এখন তো সিপিএম এর তরুণ প্রজন্মের নেতা মানে ইউটিউব খুলে বসে বিরাট আয়। তখন ইউটিউব ছিল না, আমার ধারণা তখন ইউটিউব থাকলে ওই যে 5-6 জনের নাম বললেন, তাদের কাউকে বা অন্য কাউকে ইউটিউবের মাধ্যমে মানুষের কাছে পৌঁছানোর প্রচারের দায়িত্ব দেওয়া হতো। অনিল বিশ্বাস কিন্তু গণশক্তি করতে গিয়েছিলেন। অবশ্যই আমি সাংবাদিক কাজ ছাড়ে কথাটা বললাম এই কারণে যে সেই সময়ের বাস্তবতা আর আজকের বাস্তবতার মধ্যে তো কতগুলো প্যারাডাইম শিফট হয়ে গিয়েছে। সমাজ যেভাবে পাল্টেছে, সেই সময়ের একদম লুকিয়ে চুরিয়ে প্রচণ্ড যেভাবে রাতের পর রাত বাড়িতে না থেকে সংগঠন করা, যা যা আমরা পড়ে বড় হয়েছি ইত্যাদি, আজকের দিনে দুনিয়াও যেভাবে খানিকটা পাল্টেছে, রাজনীতি করার ধরন যেভাবে পাল্টেছে, সংগঠনগুলো গড়ে ওঠার ধরন যেভাবে পাল্টেছে, সত্যিই তো আমিও প্রচুর রাত বাড়ির বাইরে থেকেছি, কিন্তু সেই অর্থে লুকিয়ে থেকেছি কোথায়? আমি এই যে যন্ত্রটার লোকেশন অন থাকলেই আমি যে কারুর কাছে অ্যাক্সেসিবল যে কোনো মুহূর্তে, আমায় কেউ ধরে নিতে পারবে। এটা আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই হয়ে গিয়েছে কম বেশি। তার মধ্যেও কোথাও কেউ গোপনীয়তা কোনো কারণে অবলম্বন করেন, সে অন্য কথা। কিন্তু
আমি যা বলতে চাইছি যে 50 বছর আগের দুনিয়ার পরিস্থিতি অনুযায়ী সেই সময়ের সংগঠন তৈরি হয়েছিল, আর আজকের দুনিয়ার বাস্তবতা অনুযায়ী, আজকের মানুষের চাহিদা অনুযায়ী তাদের কাছে পৌঁছানোর যে রাস্তাগুলো আমাদের কাছে খুলেছে, সেই রাস্তাগুলোর মাধ্যমে আমরা পৌঁছানোর চেষ্টা করছি, সেটা হেঁটেও, সেটা নেটেও, সেটা লড়াই সংগ্রাম, পুলিশের লাঠি, আন্দোলন, কতটুকু আমি বলছি, আমি সাংবাদিক হিসেবে বলছি, আমরা জানি যে একটি আক্রমণ এমন আক্রমণ হয়েছিল যে গৌতম দেব তখন যে ছুরির আঘাত তার শরীরে পড়েছিল, আজকে গৌতম দেব শারীরিকভাবে যে যন্ত্রণা ভোগ করছেন সেটা হচ্ছে সেই ছুরির আঘাত। আমি সুভাষ চক্রবর্তীকে সাংবাদিক হিসেবে দেখেছি, উনি আমাকে দেখিয়েছেন উনার শরীরে ক্ষত চিহ্ন, উনাকে মার খেতে হয়েছে। আমরা জানি এরকম অনেক কমিউনিস্ট নেতা ছিলেন যাদের কখনো নকশালদের হাতে, কখনো সেই সময়কার কংগ্রেসের গুন্ডাদের হাতে তাকে পালিয়ে বাঁচতে হয়েছে এবং অ্যাকশন স্কোয়াড করে প্রতিরোধ করতে হয়েছে। আজকে এতদিন বাদেও আমরা একটা জায়গাতেও, শুধুমাত্র ছাত্র বা যুব সমাবেশ নয়, কোথাও একটা থানা ভাঙচুর করতেও দেখলাম না। বলবেন ভাঙচুরের রাজনীতিতে বিশ্বাস করেন না, মেনে নিলাম, ভাঙচুর করতে পারলেন না, কিন্তু তৃণমূল কংগ্রেস বাম আমলের শেষের দিকে যেভাবে সবাইকে নিয়ে, আমি কিন্তু বলছি সবাইকে নিয়ে যেভাবে নন্দীগ্রাম করতে পেরেছিল, যেভাবে সিঙ্গুর করতে পেরেছিল, আপনাদের বকটুই দেওয়া হয়েছিল, আপনাদের হাতে সন্দেশখালি তুলে দেওয়া হয়েছিল, আপনাদের হাতে এসএসসির মতো স্ক্যাম তুলে দেওয়া হয়েছিল। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকলে বকটুই, সন্দেশখালি বা এসএসসি স্ক্যামেই সরকারটা ফেলে দিত। আপনারা তো পারলেন না। শুধুমাত্র ইউটিউবে, সামাজিক মাধ্যমে, শুধুমাত্র ব্যান্ডের গান গেয়ে সত্যি কি বিপ্লব হবে? 1 নম্বর হবে না, আমি ওই কথাটায় আসছি পরে। আমি আপনাকে জিজ্ঞেস করছি কেন জানেন তো, আপনার চেহারার মধ্যে একটা চেয়ে ব্যাপার আছে, গিভার আছে। সুতরাং আমি আপনাকে জিজ্ঞেস করছি, একটা নতুন প্রজন্মের এরকম সুদর্শন যুবক রাজনীতিতে ফিল্ম স্টার ছাড়া এই একজনকেই পাচ্ছে আপাতত, আরও আছেন। সুতরাং আপনাকেই জিজ্ঞেস করছি, এইভাবে বিপ্লব হবে? 1 নম্বর হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তা, মানে এই কথাটা আমাদের তো শুনতে হয়। আমি ওই সুদর্শন ওগুলো স্কিপ করে গেলাম। হ্যাঁ, এক হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী থাকলে ফাটিয়ে দিতেন, তোমরা পারছো না। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী থাকলে যিনি ধর্ষিতা নন তাকে ধর্ষিতা সাজিয়ে আন্দোলন করতেন, সেইটা আমরা সত্যিই পারবো না। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী থাকলে শুনেছি জয়প্রকাশ নারায়ণের গাড়ির ওপর নেচেছিলেন, সেই সব আমরা সত্যিই পারবো না। ফলত উনি একটা সেপারেট সাবজেক্ট। আমাদের কথা, আমি আপনার এই সমালোচনাটা গ্রহণ করতে পারি যে সত্যিই তো তোমরা যতটা দরকার ততটা পারছো না, এই তো নাটশেনে আপনি বলতে চাইছেন। আমি এটা গ্রহণ করলাম এবং এটা ওপেনলি করলাম। আমরা চেষ্টা করছি, আরও চেষ্টা করব, যত দূর পারা যায় চেষ্টা করব মানুষের প্রত্যাশা পূরণ করার জন্যে এই যা বিরোধী পরিষদ তৈরি হয়েছে যেখানে। হ্যাভিং সেড দিস, মানে আমি আমাদের লুপ হোলের জায়গাগুলো মেনে নিয়েই আমি বলছি ঋতদা, এইটাও তো খানিকটা যে সিপিএম পারছে না এই কথাটা যারা বলেন তারা একটা জায়গা মিস করে যান। 2007 থেকে 2017-18 অন্তত বামফ্রন্ট সরকারের শেষের দিকটা থেকে পশ্চিমবঙ্গের সিপিআইএমকে যে পরিমাণ রাজনৈতিক, আর্থিক, সব মিলিয়ে সামাজিক আক্রমণের মুখে পড়তে হয়েছে, সেই আক্রমণের মুখে স্বাধীন ভারতে কোনো রাজ্যে কোনো রাজনৈতিক দলকে পড়তে হয়। তোমরা পারছো না কারণ তোমরা অযোগ্য, এইটা বলে ফেলার আগে সিপিআইএমের এক একটি কর্মীকে কী পরিমাণ অত্যাচারের মধ্যে দিয়ে যেতে হয়েছে। এই আমি ভোটে দাঁড়িয়েছি, আপনি আমার সাথে বারুইপুর চলুন, ভাঙড় চলুন, সোনারপুর চলুন, এই গত বছর পঞ্চায়েত ভোটের পরে যে পরিমাণ অত্যাচার হয়েছে, এবং তারপরে তারা দাঁড়িয়ে হাজার হাজার টাকা খুইয়ে, মাথার ছাদটুকু খুইয়ে, ছোট্ট একটা দোকান ছিল সেইটা খুইয়ে, একটা হয়তো ছোটো কোথাও চাকরি করতেন সেইটা খুইয়ে তারা লাল ঝান্ডার পাশে দাঁড়িয়ে আছেন। আই স্যালুট দোজ কমরেডস। আগে হলে পারতো, উনি হলে পারতেন, তোমরা হলে পারছো না বলে তাদের স্পিরিটকে ডিমিন করার স্পর্ধা আমার নেই, আজকেও হচ্ছে। কিন্তু এই ভাঙড়কে দেখে কিন্তু শেখা উচিত, একটা উদাহরণ, আইএসএফকে দেখে শেখা উচিত, পাল্টা মার কাকে। আমি আইএসএফ কেন, আমি আপনাকে আরও কাছের একটা উদাহরণ দিচ্ছি। ডায়মন্ড হারবারে সিপিআইএমের প্রার্থী এই ছেলেটিকে কলেজে 2011-12 সালে কলেজের জিএস প্রফিতচাঁদ কলেজে রেল লাইনে ফেলে রেখে গিয়েছিল তৃণমূল, মারধর করে মরে গেছে ভেবে। এক ভদ্রমহিলা মরে গেছে, একে তো আর মার্ডার করে লাভ নেই, এর ওপর দিয়ে ট্রেন চলে যাবে, এই ভেবে রেল লাইনে ফেলে গিয়েছিল। এক ভদ্রমহিলা উদ্ধার করে নিয়ে আসেন। সেই ছেলে পারতো তো সব ছেড়ে ছুড়ে চলে যেতে, সেই ছেলে আজকে 2024-এ সিপিআইএমের প্রার্থী অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে। তো এই স্পিরিটকে আমি নেগেট করে দেবো কী করে? এই স্পিরিটকে আমি কিচ্ছু নয় এক ধাক্কায় একটা কলমের খোঁচায় না করে দেবো কী করে?
আছে, কিন্তু আনুষঙ্গিক যে পরিমাণ আপনি আমাদের উপর এই যে আপনি আমার একটা থানা ভাঙচুর বললেন, থানা ভাঙচুর টাংচুর ছেড়ে দিন, একটা থানা ঘেরাও করব সবাইকে নিয়ে, তার যে গণতান্ত্রিক পরিসর মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়েছেন, আমাকে ছেড়ে দিন। আমরা তো ঠিক আছে, আমরা বিপ্লব কি তাহলে ওটাই বলছি, আমরা সাগরে শয্যা পেতেছি, আমাদের শিশিরে ভয় নেই, আমাদের দুটো পুলিশ কেসে গন্ডগোল নেই। কিন্তু আপনি বলুন তো, শিলাদিত্য জিজ্ঞাসা করছে যে সারের দাম বাড়ছে কেন, তাকে জেলে ঢোকানোটার কোনো মানে আছে? একটা প্রফেসর একটা কার্টুন ফরওয়ার্ড করেছে, তাকে জেলে ঢোকানোর মানে আছে? অত বড় গোটার দেশ নড়ে গেল পার্ক স্ট্রিটের ঘটনায়, তারপরে তৃণমূলের এক এমপির সাথে সেট করে মূল অভিযুক্ত পালিয়ে গেল। এই যে একটার পর একটা ঘটনা যেখানে সাধারণ মানুষের উপর আক্রমণ নেমে এসেছে। উই আর লিভিং ইন নাথিং বাট আ পুলিশ স্টেট, যেখানে গোটা অ্যাডমিনিস্ট্রেশনকে তো আপনি ধরেন না, এই যে পুলিশের কর্ডন নিয়ে, পুলিশের বরাভয় নিয়ে এক তৃণমূল নেতা সে মিডিয়ার সামনে প্রকাশ্যে আপনাদের সবার সামনে দাঁড়িয়ে বলছে পুলিশকে বোম মারো। এই জিনিস আমরা পশ্চিমবঙ্গে দেখেছি তো গত 12 বছরে। তাহলে গণতন্ত্রের স্পিয়ারে লেভেল প্লেয়িং ফিল্ড ন্যূনতম থাকতে হবে তো, জমি রাখার জন্য, পা রাখার জন্য। তোমরা পারছো না বলে দেওয়া খুব সহজ, আমি আপনাকে মানে কন্ট্রাডিক্ট করলাম না, আমরা পারছি নার অংশটুকু আমি নিলাম, আরও ভালো করতে হবে আমাদের। কিন্তু আমাদের প্রত্যেক দিন যে লড়াইয়ের মধ্যে চলে যেতে হয়, আমি আপনাকে বলছি 11-12 সালের পর, আমি ধরুন খুব সামান্য ছোট্ট অর্থে বলছি, একটার পর একটা কলেজে আমাদের এসএফআই কর্মীরা, তারা ছাত্রী, তারা বিভিন্নভাবে মলেস্টেড হয়েছে। থানায় যাওয়া হয়েছে, থানা থেকে বলে দেওয়া হয়েছে, আমাদের গভর্নমেন্টের নির্দেশ আছে, আনঅফিসিয়ালি বলা হয়েছে ফিজিক্যাল অ্যাসল্ট ছাড়া মলেস্টেশন এফআইআর কপিতে লেখা যাবে না। সেই মেয়েকে আমি পরের দিন তার জানের ভয় বাঁচিয়ে আমি এসএফআই করতে নিয়ে আসবো, সে না আসাটাই স্বাভাবিক। সে যদি আসে, তার স্পর্ধাকে সে পারছে না বলে তাকে ছোট করার অধিকার আমার নেই। আজকে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যে বিপুল অংশের লাল ঝান্ডার প্রতি কমিটেড কর্মীরা আছেন, এই কারণে যারা সরকারে আছেন তাদেরকে ওই সব র্যাম্প ফ্যাম্প করে, তারপরেও লোকজন জুটিয়ে অটো চালাচ্ছেন, টোটো চালাচ্ছেন, রিক্সা চালাচ্ছেন, 100 দিনের কাজ করছেন, সবাইকে হুমকি দিয়ে তুলে নিয়ে গিয়েও ওপর থেকে ড্রোন ভিউতে চুলের থেকে টাক বড় হয়ে যায়। কিন্তু আমাদের দশকেও কিন্তু হয়েছে মলেস্টেশন। কি বলছেন? ধর্ষণের মতো অভিযোগ এসেছিল, তো। পার্টি উত্তাল হয়ে গিয়েছিল, পার্টির ছেলেরা থানা ঘেরাও করেছে, যাদবপুরেরই একটি অংশ হয়েছিল বিখ্যাত সেই ঘটনা, এবং পুলিশকে বাধ্য হয়ে গুলি চালাতে হয়েছিল, এমন অবস্থা। কিন্তু এখন কোথায়? আজকেও এখন কোথায় হচ্ছে? আপনি আপনার চ্যানেলেই আনিস খানের ঘটনার পরের আন্দোলন দেখানো হয়েছে, আপনার চ্যানেলেই পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলন বা ভাঙড় বলুন, বা বিভিন্ন জায়গার চাকরি প্রার্থীদের পক্ষে দাঁড়িয়ে আন্দোলন আপনার চ্যানেলেই বিভিন্ন জায়গায় দেখানো হয়েছে। ফলত এমন নয় যে আমরা রাস্তায় থাকছি না, আমরা চেষ্টা করছি না। আমি আপনাকে একটা অন্য কথা বলবো, খানিকটা আগের প্রশ্নটার সাথে রিলেটেড। এই যে বামপন্থীরা বুড়ো হয়ে গেছে, ওদের সাথে আর তরুণ রক্ত নেই, ওরা আর পারছে না, এটা আসলে বামপন্থী নেতাদের বয়সের দোষ যতটা, তার থেকে বেশি এইটা আমার ধারণা এটা একটা কনস্ট্রাক্ট তৈরি করা হয়েছিল যে বামপন্থীরা হচ্ছে স্টোরি অফ দি ইয়াস্টার ইয়ার। ওদের মতাদর্শ শেষ, ওদের সোভিয়েত পড়ে গেছে, ওদের জ্যোতিবাবু চলে গেছেন, এখন আর ওদের কথা ভেবো না। না হলে বাস্তব তো প্রত্যেক দিন আমরা যে পরিমাণ এত অডসের মধ্যে দাঁড়িয়েও লড়াই করছি, আমি জানি না আপনি কিভাবে নেবেন, আপনি পরে কেটেও দিতে পারেন। না না, আমরা পুরো কাটবো না, আনকাট থাকবে। থ্যাংক ইউ। সত্যিই তো কতগুলো টিভি চ্যানেল তারা ইলেকটোরাল বন্ডে টাকা নিয়েছে এবং দিয়েছে, লিস্ট বেরোচ্ছে তো কতগুলো চ্যানেলের কোম্পানি মালিক। হাউ ক্যান আই সে যে মিডিয়া ইজ কমপ্লিটলি ইম্পার্শিয়াল? ফলত এই যা বিপুল অডসের মুখে টাকা, গুন্ডা, মিডিয়া, সরকার, প্রশাসন, এই সমস্তটাকে নিয়ে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের লড়তে হচ্ছে, ডেভিড ভার্সাস গলিয়াথের লড়াই লড়তে হচ্ছে। সেখানে দাঁড়িয়ে আজকে ফল না পেলে আমি আজকে হতাশ হওয়ার পক্ষপাতী নই, আমি কালকে ফল পাবো নিশ্চিত, আমি এ বিষয়ে কনফিডেন্ট। দিনের শেষে বিপ্লবী মনে হয় নিজেকে? 100 বার সমাজ পাল্টাতে এসেছি, না হলে সমাজবাদী পার্টি করতাম, না হলে আপ করতাম, না হলে লালু প্রসাদ যাদবের দল করতাম। তৃণমূলটা হয়তো করতে পারতাম না, সব মিলিয়ে প্রাণে ধরে যা দেখছি চারপাশে, আরও ফ্ল্যাটের তলায়, খাটের তলায় ইত্যাদি। কিন্তু দুনিয়া পাল্টাতে এসেছি, সেই স্বপ্ন নিয়ে এসেছি বলে কমিউনিস্ট পার্টি করছি। কিন্তু সৃজনীকে আমি যদি ছবি করি, কখনো আমি তোমাকে যে রোলটা অফার করব, সেটা কিন্তু মাওবাদী। আমার মাও সেতুংয়ের বোঝাপড়ার সাথে আমার খুব, বা দুনিয়া জুড়ে কমিউনিস্টরা তারা মাও সেতুংয়ের বিভিন্ন কথা নিয়ে তো বিতর্ক করেছেন, কিন্তু মাও সেতুংকে ফেলে দেন না। মাওবাদী বলে মাও সেতুংয়ের বিকৃতি যারা ঘটিয়েছে, গরিব মানুষকে খুন করে, ওই যে একটু আগে বললে না, কাদের কাছে তৃণমূল বিজেপির থেকে সৃজন দীপশিতা বড় শত্রু, আমাদের দেশের, আমাদের রাজ্যের মাওবাদী তো, যার সেই সমস্যাই। এটা তো আপনিও জানেন
যাদবপুরে এতদিন ধরে এসএফআই করে এসছেন, আপনি জানেন না? আমি তো বললাম কারুর এই প্রবলেমটা হয়েছে যে তাদের তৃণমূল বিজেপির থেকে সিপিআইএমকে আজকের দিনে দাঁড়িয়ে বড় শত্রু মনে হয়েছে। সেটা তাদের বিশেষত দীপশিতা এবং সৃজনকে। আমি এই দুটোই আমি কি করে মানে কি বলবো লিমিট করব নিজেকে। আমি নিশ্চিত লাল ঝান্ডা, কাস্তে হাতুড়ি তারার পতাকাটা সিপিআইএম দেশের সবথেকে বড় কমিউনিস্ট পার্টি। কেন সিপিআইএম দেশের সবথেকে বড় কমিউনিস্ট পার্টি হয়ে আছে, কেন আমরা পারছি না এই কম্পিটিশনে যারা এই যে কেন পারছে না, তো আমি একটা শেষ আমি জানি যে ছোটবেলা থেকে বিশেষ করে 2007 সাল থেকে তো সেইভাবে রাজনীতিটা করা হচ্ছে সৃজন ভট্টাচার্যের। 2007 সাল থেকে আজকে 2024 রাজ্য থেকে জাতীয় ছাত্র নেতা হয়ে যাওয়ার পরেও, জাতীয় পর্যায়ে ছাত্র নেতৃত্বে আর থাকার পরেও এই কথাটা বাংলায় শুনতে হয়, আমি জানি। কিন্তু এটা দোষও তো, এর দোষও তো সিপিএমের বিখ্যাত পত্রিকাগুলো। তার কারণ কেউ তো সাহস করে লিখতে পারছে না যে মার্কিন যুক্তরাষ্ট্রে পূর্বতন প্রেসিডেন্ট আর এখন যিনি প্রেসিডেন্ট দুজনের বয়স যোগ করলে 160 অর্থাৎ 80 তাদের গড় বয়স। যেহেতু সাম্রাজ্যবাদী দেশ বলে কমিউনিস্টরা মনে করে, উদাহরণ দিতে পারছেন না, আমি এই উদাহরণেও যাচ্ছি না। কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, 7-এর দশকে, ওই শতকের 7-এর দশকে সিপিএম পেরেছিল তার কারণ দুটো: এক, তাদের হাতে অ্যাকশন স্কোয়াড ছিল; দুই, তাদের হাতে ইন্টেলেকচুয়াল ছিল। এখন তার কোনোটাই নেই। আর তার ফলে যা কিছু হচ্ছে সামাজিক মাধ্যমে শুধুমাত্র দেখানোর জন্য, কোনো রাজনৈতিক বিপ্লবী দল অ্যাকশন স্কোয়াড আর ইন্টেলিজেন্সিয়া অর্থাৎ ইন্টেলেকচুয়াল বা তাদের বিদ্বজন ছাড়া লড়তে পারে না। মানছেন তো? আপনি শুভা প্রচণ্ডকে ইন্টেলেকচুয়াল মনে করেন? না, আমি বামেদের ইন্টেলেকচুয়ালের কথা বলছি। আমি বলছি ইন্টেলিজেন্সিয়ারও তাহলে এখন গ্রামসির কথায় বললে দুটো ভাগ হয়। একটা অংশ হচ্ছে যারা স্ট্যাটাস কো মেনটেন করতে চায়, বড় অংশটা আছে। আমি কি করে বলি আমার সাথে ইন্টেলিজেন্সিয়া নেই? ওদের সাথে ম্যাক্সিমাম কাঙ্গনা রানাউত আছে, আমার সাথে রবীন্দ্রনাথ আছে, আমার সাথে বিদ্যাসাগর আছে, আমার কাছে রামমোহন আছে, আমার কাছে চৈতন্যদেব আছে, লালন ফকির আছে। আপনি আর কি চান? না, অবশ্যই জর্জ তাই তো? বিশ্বাস থেকে আমি আরো অনেকের নাম বলতে পারি। তো আজকে দেশ বাঁচানোর বড় লড়াইটা যে ইন্টেলিজেন্সিয়া, যে বলিউড, যে মেন স্ট্রিম যারা পথে নামছে, তারা কমিউনিস্ট পার্টির মেম্বার নয়, কিন্তু তারা কমিউনিস্ট পার্টির রাজনীতিকে ঘুরিয়ে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে সমর্থন করে পথে নামছে। যখন তারা সিএ এর বিরুদ্ধে নামছে, যখন তারা চাকরি প্রার্থীদের পাশে কোনো কথা বলছে, যখন তারা পরিযায়ী শ্রমিকদের ওই মাইলের পর মাইল হেঁটে আসতে দেখে যখন তারা মুখ খুলছে, আমাদের কথাগুলো বলছে। ইট ইজ আওয়ার টাস্ক। সূর্যদা একটা কথা অনেক সময় বলেন যে আমাদের পার্টিতে এমন অনেক লোক আছে যাদের পার্টিতে না থাকলেই ভালো, আর এমন অনেক লোক পার্টির বাইরে আছেন যারা আমাদের পার্টিতে এলে ভালো। ইট ইজ আওয়ার টাস্ক টু ব্রিজ দ্য গ্যাপ বিটুইন দ্য ফর্মাল গ্যাপ বিটুইন কমিউনিস্ট পার্টি অ্যান্ড দ্য ইন্টেলিজেন্সিয়া। কিন্তু ইন্টেলেকচুয়ালরা আমাদের পার্টির বোঝাপড়ার থেকে খুব বিপ্রতীপে অবস্থান করছেন, তাহলে সব পালে পালে নরেন্দ্র মোদীর হাতে বিক্রি হয়ে যেত। সেটা তো হচ্ছে না। ওই জন্যই তো এখনও আরএসএস এত কিছুর পরেও আপনি বলে যাচ্ছেন সিপিএম পারছে না। মোহন ভাগবত প্রত্যেকটা বক্তৃতায় বলে যাচ্ছে যে কমিউনিস্টরা আমাদের 1 নম্বর শত্রু। তাই তো? তার মানে আমার রাজনীতির জোর আছে এবং তার পাশে ইন্টেলিজেন্সিয়াও আছে। আর অ্যাকশন স্কোয়াড নিয়েও একটা লাইন বলতে পারি আপনাকে: রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে, কোনো চিন্তা করবেন না, অপেক্ষা করুন। খুব সুন্দর। ফুটবল না ক্রিকেট, কোনটা প্রিয়? ফুটবল। ফুটবল। যেভাবে এই ডচটা মানে গোলকিপার হিসেবে উড়িয়ে দিলে উপরের দিকে, সত্যি ভালো লাগলো। সৃজন, আমার প্রশ্ন আপনাকে যে 2024-এর লোকসভা নির্বাচনে আমরা দেখছি যে জোট তেমনভাবে আপনাদের মন নেই, মানে জোটে মন নেই। কিন্তু তার আগে যে নির্বাচন হলো অর্থাৎ বিধানসভা বা লোকসভা নির্বাচন, তখন কংগ্রেস এবং আইএসএফের সঙ্গে জোটবদ্ধ হয়ে আপনারা লড়াইয়ে নেমেছিলেন। 2024-এ সেই জোটের মধ্যে দেখা যাচ্ছে ভাঙন এবং জোট নেই। এটা কি মানে 2026-এর জন্য গুটি সাজানো হচ্ছে? আর তরুণরা বিশেষভাবে মুখ হয়ে আসছে কি? তরুণদের মস্তিষ্ক থেকে এটা বেরোচ্ছে যে না, জোট নয়, আমরা একাই, যেমন 2011 সালের আগে আমাদের ছিলাম আমরা, সেরকমই থাকবো, এবং সামনে নিয়ে আসছে মানে বয়স্কদের। আমরা বাস্তবতার ওপর দাঁড়িয়ে জোট করতে চাইছি। এই কথাটা দুটো বাক্য, মানে দুটো অংশ আছে এই কথাটা। এক হলো আমরা জোট করতে চাইছি, টু আনসার ইউর কোয়েশ্চেন। এরকম নয় যে আমরা তৃণমূল বিজেপি এই বিরাট বিপদ, তোলাবাজ দাঙ্গাবাজ, গোটা দেশের সংবিধান তছনছ করে দিচ্ছে, রাজ্যটাকে শেষ করে দিচ্ছে, এই অবস্থায় দাঁড়িয়ে আমরা বাকিদের একজোট করতে চাইছি না, এমনটা নয়। আমরা চাইছি সবাইকে একজোট করতে, কিন্তু সেই একজোট হওয়াটা রিয়েলিটির উপরে দাঁড়িয়ে হতে হবে।
সেই একজোট হওয়ার ক্ষেত্রে যদি, ওই কারণে আমি একটু আগে বললাম যে আমি যদি এখন গিয়ে বলি বহরমপুরে আমি অধীর চৌধুরীর থেকে বেটার লড়ে নেব তৃণমূল বিজেপিকে, সেটার খুব মানে হয় না। যেমন সেরকমই বাকিদেরও খানিকটা বুঝতে হবে যে সিপিআইএম, বামপন্থীরা পশ্চিমবঙ্গে এখনও দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস ছাড়া একটাই দল আছে যাদের প্রতিটি ব্লকে, পারলে প্রতিটি বুথে তাদের দলের কথা বলা, তাদের দলের ঝান্ডা গাড়ার লোক আছে, দ্যাট ইজ সিপিআইএম। ফলত বামপন্থীদের যে ন্যায্য বোঝাপড়া, সেটার উপরে দাঁড়িয়ে বাকি সকলকে আমরা একজোট করতে চাইছি। এবং এটা তো আজকাল সেফোলজিস্টরা আছেন, আজকাল সব ইলেকশন কমিশনের ডেটা পাওয়া যায়, খাতায় কলমে বোঝাপড়া করেই এটা করা যেতে পারে, অঙ্ক করে দেখে নেওয়া যেতে পারে কার কোথায় শক্তি বেশি, কার কোথায় শক্তি কম, সাংগঠনিক শক্তির প্রশ্ন আছে। তো সেইগুলো নিয়ে আমরা প্রত্যেকে চাইছি যে আমরা প্রত্যেকে লেট স্যানিটি প্রিভেল, এবং আমরা প্রতিটি রাজনৈতিক দল, বামফ্রন্টের ভিতরের এবং বামফ্রন্টের বাইরের বামপন্থীরা, তারপরে দাঁড়িয়ে কংগ্রেস, তারপরে আইএসএফ, আরও কেউ যদি কখনো আসেন, যেমন তুমি নিশ্চয় জানো যে এবারে দার্জিলিংয়ে কতগুলো নতুন পার্টি বামপন্থীরাও সমর্থন করেছে কংগ্রেস প্রার্থী, আরও কতগুলো পাহাড়ের নতুন পার্টি, তাদের সাথে ইতিপূর্বে কোনোদিন সেই অর্থে আমাদের কোনো জোট বা জয়েন্ট কোনো প্রোগ্রাম হয়নি, তারা এসেছেন একসাথে কংগ্রেস ক্যান্ডিডেটকে সামনে রেখে। তো এই সমস্ত ডেভেলপমেন্ট আমরা তৃণমূল বিজেপি বিরোধী একটা পরিসর তৈরি করতে চাইছি, যে পরিসরটা থেকে চুরি ডাকাতির কথা হবে না, তোলাবাজির কথা হবে না, দাঙ্গাবাজির কথা হবে না, যে পরিসরের লোকজনকে এমএলএর কাজ ছেড়ে, এমপির কাজ ছেড়ে, মন্ত্রিত্ব ছেড়ে ঘন ঘন ইডি সিবিআই এর দপ্তরে হাজিরা দিতে হবে না। আমরা সমস্ত কি বলবো মানে সচেষ, আমরা সমস্ত ভালো মনে সমস্তটা নিয়ে আমরা সদর্থক ভাবনা নিয়ে সচেষ্ট আছি এটা করার জন্য। যখন এতটাই চাওয়া, তখন জোটের ক্ষেত্রে দ্বন্দ্ব কেন আসছে? খুব দ্বন্দ্ব তো কিছু নেই, খুব একটা কোথায় দ্বন্দ্ব আসছে, মোটামুটি হয়ে গেছে তো। আরে পরিবার একান্নবর্তী হয়ে গেলে এক খাবার টেবিলে, সবাই হিন্দি সিনেমায় দেখো না, এক খাবার টেবিলে এক জায়গা থেকে আরেক জায়গা সব লম্বা টেবিলে বসলো, এখান থেকে ওইখানে কথার আওয়াজ পৌঁছাতে একটু বাড়তি টাইম লাগে হয়তো, কি বললে আরেকবার বলতে হয়। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে পার্লামেন্টে বামেদের কোনো প্রতিনিধি নেই। লোকসভায় বামেদের কোনো প্রতিনিধি নেই। তো জানতে চাইছি, নতুন পার্লামেন্ট কি বামেদের প্রতিনিধি পাবে পশ্চিমবঙ্গ থেকে লোকসভায়? সেই জন্যই তো বললাম যে আমরা কনফিডেন্ট, অন্তত 8-9টা সিট আছে এমন যেখান থেকে ভেরি মাচ পসিবল। তার মধ্যে যাদবপুর, দমদম, শ্রীরামপুর, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, আরও এরকম কতগুলো জায়গা। ডায়মন্ড হারবারটা ছাড়া ডায়মন্ড হারবার তো এতদিন বিজেপি কি প্রার্থী দেবে না বোঝা যাচ্ছিল না, এখন যা বোঝা গেল যে ওখানে তৃণমূল বিজেপি বিজেমূলের একটাই পার্টি, একটাই ক্যান্ডিডেট, আর উল্টো দিকে প্রতিকুর রহমান। তাহলে প্রতিকুর রহমানকে কেন্দ্র করে আমরা যদি তৃণমূল বিজেপি বিরোধী পোলারাইজেশনটাকে তৈরি করতে পারি, আমি নিশ্চিত ডায়মন্ড হারবারও এই তালিকায় খুব দ্রুত যুক্ত হওয়ার দিকে এগোচ্ছে। আমার আপনার কাছে একটাই প্রশ্ন, যে এই যে ব্রিগেড ভরানো একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় আপনাদের কাছে, সেই ব্রিগেডে দেখা যায় যে বেশ ভালোই লোকজন হয়, জমায়েত ভালো হয়, কিন্তু সেক্ষেত্রে সেটা ভোট বাক্সে যায় না কেন? বহুশ্রুত প্রশ্ন, আমি উল্টোটা করি। যাদের প্রচুর ঢাল তরোয়াল, মন্ত্রী শান্ত্রী, এমএলএ এমপি আছে, তাদের কেন মাঝখানে এরকম র্যাম্প করে, জায়গা কমিয়ে, মাঝখানে স্টেজ করে তারপরেও তাদের মিটিং ভরে না? যাদের ভোট আছে বিরাট পালে পালে, তার মানে আমাদের সাথে যে কমিটেড ফোর্সটা আছে এত আক্রমণের পরেও, যে কারণে আমি এই প্রজন্মের বামপন্থীদের স্যালিউট করি, সেই কমিটেড ফোর্সটা অন্য কোনো পার্টির নেই। দ্বিতীয়ত, এই কমিটেড ফোর্সটাকে নিয়ে আমাদের বৃত্তের বাইরে পৌঁছাতে হবে। পারসেপশন তৈরি হতে খানিকটা সময় লাগে। এত বছর সরকার চালিয়েছ, তারপরে তোমাকে মানুষ সরিয়ে অন্য কাউকে এনেছেন, আবার নতুন করে তুমি মানুষের মধ্যে মনে ধারণা করার জন্যে, তৈরি করার জন্যে খানিকটা, এখন আমরা সেই স্টেজে আছি যেখানে প্রথম দিকে আমরা ভোট পাচ্ছিলাম না, প্রশংসাও পাচ্ছিলাম না। মানুষ আমাদের দেখলে বলছিলেন যে তোমরা এইগুলো করেছো অতীতে। এখন আমরা প্রশংসিত হচ্ছি, কি রেড ভলান্টিয়ার, কি আন্দোলন সংগ্রাম, কি সমস্ত রকম মানুষ আমাদের দেখলে পজিটিভ কথা বলছে। আমি নিশ্চিত আগামী দিনে ভিড় ভোটে ট্রান্সফর্মড হবে। তুমি বরং তৃণমূলের কাউকে দেখলে বা বিজেপির কাউকে দেখলে এই উল্টো প্রশ্নটা করো যে আপনাদের এত ভোট আছে, আপনারা একটা ব্রিগেড ভরাতে পারেন না কেন, আপনারা একটা মিটিং মিছিল করতে পারেন না কেন? তার মানে আপনারা যে ভিড়গুলোকে জড়িয়ে আনেন বা যে ভোটগুলোকে আপনারা নিয়ে আসেন, সেগুলোকে হুমকি দিয়ে ধমকি দিয়ে নিয়ে আসেন? এই প্রশ্নটা করুন। কমরেড সৃজন ভট্টাচার্য যখন ছাত্র জীবনে রাজনীতির ময়দানে এসছে, তখন কি পরিবার থেকে কোনো বাধা আসেনি? সেটার একটা খানিকটা
আমার পরিবারটা বামপন্থী পরিবার। আমার ঠাকুরদা সিপিআই থেকে সিপিআই থেকে ভেঙে যে কয়েকজন মানুষ সিপিআইএম তৈরি করতে বেরিয়েছিলেন তাদের মধ্যে একজন ছিলেন। ফলত স্বাধীনতা সংগ্রামী ছিলেন ইত্যাদি। আমার পরিবারে একটা এই লিনিয়েজ আছে, সেই অর্থে এই পরিবেশ আছে। কিন্তু পরিবেশটাই তো সব নয়, পরিবেশ অনেকের বাড়িতেই থাকে। আবার আমি এই 11 সালের পরে অনেক তৃণমূল কর্মী পরিবার তাদের সন্তানদের এসএফআই হতে দেখেছি। আমরা যে সময়টা বড় হয়েছি, দেখো আমরা এটা খুব নির্দিষ্ট আকারে বারবার মনে হয়েছে যে ক্যাপিটালিজম বেটার কিছু অফার করতে পারলো না, তাই বামপন্থীদের পাশে দাঁড়ানোটা জরুরি আমাদের প্রজন্মে। এই কাজটা করতে গিয়ে যখন মা বাবার কাছে গিয়েছি, আমি এসএফআই করতে চাই, যখন বাবার কাছে গিয়ে বলেছি যে আমি কমিউনিস্ট পার্টির সর্বক্ষণের কর্মী হতে চাই, সব বাবা মারই একটু তো চিন্তা থাকে কি হবে না হবে। এটা তৃণমূল বিজেপি হলে এত, আর যদি খুব সহজে দলবদল করে ফেলতে পারতাম তাহলে এইসব চিন্তা থাকতো না বাবা মার। বলতো এই ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মের উল্টো দিকে ওই ট্রেনে উঠে পড়ো। কিন্তু সেটা সেই সব পারবো না ধরে নিয়েই খানিক চিন্তা করেছে। তারপরে যখন হাতটা ধরে, এই ক্ষেত্রেও সুজনদা আমার বাবাকে বলেছিলেন, আমি যেহেতু ব্যক্তিগত কথা বলব, সুজন চক্রবর্তী আমার বাবাকে বলেছিলেন যে তোর ছেলেটাকে ছেড়ে দে, রাজনীতি করুক। এবং বাবা তারপরে আর কোনো কথা বলেনি, বললো যে আচ্ছা ঠিক আছে। তো আমি এখনও পর্যন্ত আমার পরিবারের থেকে, আমার বাবা, আমার স্ত্রী, আরও যারা বন্ধু আত্মীয় স্বজন, সকলের থেকে খুবই সমর্থন নিয়ে, খুবই ভালোবাসা নিয়েই আমি রাজনীতির কাজ করতে পারি। শেষ বিধানসভা নির্বাচনে আপনি সিঙ্গুর থেকে দাঁড়িয়েছিলেন, তো আপনার বিপরীতে ছিল হচ্ছে তৃণমূল থেকে বেচারাম মান্না এবং বিজেপি থেকে রবীন্দ্রনাথ ভট্টাচার্য। সেই রকম আপনার জয় আসেনি, আশাবাদীও হননি। তো এইবারে জয় নিয়ে আপনি কতটা আশাবাদী? মানুষ আপনাকে কেন ভোট দেবে? মানুষ যদি নিজের ভোট নিজে দিতে পারে, আমি 4 তারিখ রাত্রিবেলা লাল আবির মেখে তোমাদের দপ্তরে আসতে পারবো। এই কনফিডেন্স আমার আছে, আমার পার্টির আছে। আমরা কিন্তু লিখে রাখলাম। হ্যাঁ, আমি তো ক্যামেরা অন আছে থেকে বললেন, একটা প্রিফিক্স দিয়েছি। মানুষ যদি নিজের ভোট ভাঙড়ে, বারুইপুরে, সোনারপুরে, যাদবপুরের কোথাও কোথাও, সর্বত্র মানুষ যদি নিজের ভোট নিজে দিতে পারে, এই মানুষের নিজের ভোট নিজে দিতে পারাটা এনশিওর করা অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব। আপনাদের মিডিয়ারও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, আমি সেই সাহায্য চেয়ে রাখবো আপনাদের থেকে। কেন ভোট দেবে? কারণ আমি রুজি রুটির কথা বলছি। আমি খুব পরিষ্কার কথা, আমার কারোর বিরুদ্ধে না। তুমি যদি এখন আমায় জিজ্ঞাসা করো, অনেকে করছে তো, যে তুমি কার বিরুদ্ধে, কে তোমার প্রধান শত্রু? আমার কোনো প্রধান অপ্রধান প্রতিপক্ষ নেই, আমার ওনাদের প্রতি শুভেচ্ছা রইল। আমি আমার রাজনীতির পক্ষে দাঁড়িয়ে লড়ছি, যে রাজনীতি নিয়ে আমি মানুষের কাছে যাচ্ছি, গিয়ে বলছি পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম কমা উচিত, ওষুধের দাম কমা উচিত, ইলেকট্রিসিটির দাম কমা উচিত, দুধের দাম কমা উচিত, বেবি ফুডের দাম কমা উচিত, বেকারত্বের সমস্যা সমাধান হওয়া দরকার। কম বয়সী ছেলেমেয়েরা যারা কোনো না কোনো কাজ করছেও, তারা যখন তখন ছাঁটাই হয়ে যাচ্ছে, তাদের ওভারটাইম খাটাচ্ছে, মাইনে দেয় না অসংখ্য জায়গায়। বয়স্ক মানুষদের পেনশন, পিএফ, গ্র্যাচুইটি, হেলথ স্কিম, মেডিকেল ইন্স্যুরেন্সের প্রিমিয়াম, ছোট ব্যবসায়ীদের ওপর জিএসটি লাগু হয়েছে, কী পরিমাণ সমস্যা। অর্থাৎ মানুষের এসেনশিয়ালি রুটি, কাপড়া, মাকান কা মুদ্দা, এই নিয়ে আমি যাচ্ছি, গিয়ে বলছি তোলাবাজ, দাঙ্গাবাজরা এই কথা বলবে না। এই কাজ যদি প্রথম দিন থেকে এই কথা যদি বলতে হয়, আমি আপনাদের সেই কথার সুযোগ, মানে আমি আপনাদের কণ্ঠস্বর হিসেবে লোকসভায় প্রতিনিধিত্ব করতে চাই। এবং মানুষ আমাকে সমর্থন জানাচ্ছেন। যদি মানুষ মনে করেন যে গরুর দুধে সোনা খোঁজাটা রাজনীতিবিদদের কাজ নয়, রাজনীতিবিদদের কাজ পেট্রোল ডিজেলের দাম কমানো, তাহলে মানুষ আমাকে সমর্থন করবেন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আপনি ব্যান্ডে গান লেখেন এবং গান সেটা কি রাজনীতিকে কেন্দ্র করে? না, আমি গান ফান গাই না। আমি গান গাইলে ভোট কমে যাবে। আমি খুব ভালো ফুটবল খেলতে পারি, যেটা পারি সেটা পারি। গান লিখেছি একটা বাংলা ব্যান্ডে দীর্ঘদিন, এখনও কখনো কখনো লিখি গান, কবিতা, এইসব। কখনো কখনো সুরও দিয়েছি, একটা দুটো ইনস্ট্রুমেন্ট খানিকটা বাজাতে পারি। আর কি, আর বকবক করতে পারি। এই না, আমাদের ইদানিংকালে যে গানটা সবচেয়ে জনপ্রিয় হচ্ছে সেটা তোমার লেখা। সেইটা কিন্তু আজকের গান না, সেটা ক্লাস 11-এ একদিন দুষ্টু বাচ্চা ছিলাম তো, ক্লাস থেকে টিচার বার করে দিয়েছিলেন, কথা বলছি বেশি বলে। তো করিডোরে দাঁড়িয়ে কি করব, আর তখন একেবারে বামফ্রন্ট সরকার চলে যাচ্ছে। খুব মনের মধ্যে সারাক্ষণ মনে হচ্ছে যে না, একটা সব মিলে একটা চার্নিং মনের মধ্যে। করিডোরে দাঁড়িয়ে কান ধরে কতগুলো লাইন মাথায় এসেছিল, দাঁড়িয়ে থাকতে থাকতে। তো ফার্স্ট বেঞ্চে আমার এক বন্ধু বসেছিল, দরজার বাইরে থেকে তাকে ফিস করে ডিকটেট করেছিলাম, আর সেই গানটা লিখেছিল। তা আমি জানতাম না সেই গান এখন এত মানুষ শুনবেন। ভাল লাগে যখন দেখি ইভেন বাংলাদেশেরও অনেকগুলো জায়গায় ছাত্রছাত্রীরা এই গান গায়। এবং এই তো নতুন প্রজন্মের ভাষা, আরও অনেকগুলো গান, আরও অনেকের আমি বলতে পারি। বামপন্থীদের কথনভঙ্গিতে যে পরিবর্তনটা এসেছে, সেটা ওয়েলকাম হওয়া উচিত। আমরা দেখেছি নির্মলা সীতারামনের স্বামী, তিনিও কিন্তু একই ধরনের একটা মন্তব্য করেছেন যে এটি নাকি দেশের নয়,
গোটা বিশ্বের সবচেয়ে বড় দুর্নীতি। এই ইলেকট্রাল বন্ড দুর্নীতি বলা হচ্ছে না, বিজেপি অপোজ করছে। তো যদি এটাকে দুর্নীতি বলা হয় এবং এই দুর্নীতিটা লোকসভা ভোটে কতটা প্রভাব ফেলতে পারে এবং বিজেপি কি ক্ষতি হতে পারে বিজেপির? হ্যাঁ, আমি এই প্রশ্নে আত্মবিশ্বাসী। আমরা যখন ইলেকটোরাল বন্ডের কথা বলছি এবং এইটাও আমি বোধহয় দীপশিতারই ক্যাম্পেনে দেখলাম যে মানুষের সাহায্য যখন মানুষ যখন খুব ছোটোখাটো কোনো সাহায্য করছেন, তখন ও সেইটা একটা বোধহয় কোথাও লিখেছে ক্যাপশন দিয়ে যে ওদের ইলেকটোরাল বন্ড আছে, আমাদের ইমোশনাল বন্ড আছে। তো আমরা এই ইমোশনাল সাহায্য নিয়ে এগোচ্ছি মানুষের। ওদের যে নির্দিষ্ট তোলাবাজি, দেখো ইলেকটোরাল বন্ড ইজ কি, এটা বেসিক্যালি কি, কর্পোরেটের কাছে গিয়ে তোলাবাজি। এই তো আমাদেরকে কৌটো নাড়ানো পার্টি বলতো। আমরা রিক্সা চালক, টোটো চালক, কোনোদিন রাস্তায় দেখা হলে ঋতব্রতদার কাছে হয়তো আমরা কৌটো নাড়াই, আর ওরা গিয়ে আম্বানি আদানিদের কাছে কৌটো নাড়ায়, বলে আমাদের কৌটোয় ঢোকাও, তুম হামকো চান্দা দো, হাম তুমকো ধান্দা দেঙ্গে, এই বলে ল্যাব টেস্টে ফেল করা ওষুধ, সেইগুলো পাশ করিয়ে নিয়ে সেই ওষুধ এখন তোমাকে আমাকে খেতে হচ্ছে। এই যে কলকাতা শহরে তোমাদের এই লাইট জ্বলছে, একটি নির্দিষ্ট কোম্পানিকে টাকা দিয়ে ইলেকট্রিসিটি বিল মিটিয়ে তোমার অফিসের লাইট জ্বলে, তোমার বাড়ির লাইট জ্বলে। সেই কোম্পানি তোমার আমার থেকে বিদ্যুতের দাম বাড়িয়েছে, আর তারা গিয়ে তৃণমূল বিজেপিকে ইলেকটোরাল বন্ডে টাকা দিয়েছে। লটারিতে হাজার হাজার মানুষ সর্বশান্ত হয়ে গিয়েছেন, ইলেকটোরাল বন্ডে টাকা জমা পড়েছে ভাইপো আর ভাজপার ঘরে। তার মানে এইটা সৃজন, এখানে আমার সাংবাদিক হিসেবে একটু বলতেই হবে, এই ইলেকট্রিসিটি বিদ্যুৎ পশ্চিমবাংলায় এ নিয়ে বলতে গেলে অনেক কথা বলতে হয়। সেখানে স্বয়ং আমাদের সবারই খুব শ্রদ্ধেয় জ্যোতি বসু, তৎকালীন বিদ্যুৎ মন্ত্রী থেকে শুরু করে অনেকে বলেন যে যে ধারাটা চলছে এই ধারাটা আপাতত শেষ হওয়ার কোনো জায়গা নেই। মানে শুধু তৃণমূলের অভিযোগ তো তৃণমূলকে দোষ দিলে চলবে না। এটা তো সিপিএম, তৃণমূল, আগামী দিনে যদি অন্য কেউ আসে এটাই চলবে, এটাই অনেকে ধরে নিয়েছে। নির্দিষ্ট কোম্পানিটিকে ঘিরে কিছু বিতর্ক, সিপিআইএম আমলের কিছু সমালোচনা আছে, অনেক আলোচনা আছে, আমি তার মধ্যে যাচ্ছি না, সেগুলো থাকুক, চলুক। আমার কথা খুব নির্দিষ্ট, ঋতব্রতদা, এই যে তোমার আমার থেকে দাম বাড়ানো হলো এবং সেই টাকাটাই কোম্পানিটা প্রফিট করলে আমি বুঝতাম যে আচ্ছা ক্যাপিটালিজমের নিয়মে সে দাম বাড়িয়েছে। তৃণমূল বিজেপির ঘরে লুকিয়ে গেল কেন, বেনামে গেল কেন, কেন প্রকাশ্যে ঘোষণা হলো না? এসবিআই কেন দিনের পর দিন সুপ্রিম কোর্ট বলে দেওয়া সত্ত্বেও লিস্ট প্রকাশ করছিল না? তারপর সীতারাম ইয়েচুরি মামলা করার পরে আরেকবার হলো। এবং মাইন্ডেড সিপিআইএম এই এত প্রলোভনের মুখে, এই যে লেভেল প্লেয়িং ফিল্ড নেই, অসম লড়াই, নির্বাচনটা প্রহসনে পরিণত হয়েছে, এত কিছুর মুখে দাঁড়িয়ে অনলি পলিটিক্যাল পার্টি যারা 1 পয়সা ইলেকটোরাল বন্ডে চাঁদা নেয়নি, খুব সহজ কথা নয় আজকের দিনে দাঁড়িয়ে নির্বাচন লড়ার প্রশ্নে। তাহলে এই নীতিবোধের জোর নিয়ে যখন মানুষের কাছে যাচ্ছি, টু আনসার ইউর কোয়েশ্চেন, মানুষ এটা সাদরে গ্রহণ করছেন। এবং দেখো, লোকে সিপিএমকে ভোট দেয় না তার অন্য 4টে কারণ থাকতে পারে। সিপিআইএম অসৎ, এই কথাটা কিন্তু মানুষ বলেন না, পাবলিক পারসেপশনে এই কথাটা নেই। মানুষ অন্য 5টা কথা বলতে পারে। আমরা আমাদের নেতৃত্ব, আমাদের কর্মীরা, তারা যে ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে বড় হন এবং এটাই তাদের পরীক্ষিত পরিচিতি, সেটা নিয়ে বোধহয় পাবলিক পারসেপশনে খুব এদিক ওদিক নেই। মাল্টি স্পেশালিটি সার্জিক্যাল ডে কেয়ার সেন্টার এখন কলকাতাতে, সকালে অপারেশন করে বিকেলে বাড়িতে। ভিটাডেল হেলথ কেয়ার, যোগাযোগ করুন 9007956699। আমি জানি সৃজন ভবিষ্যৎ দোষটা নয়, কিন্তু আমার একটা জানতে ইচ্ছা করে যে তোমাদের বড় সমালোচকরা বলে যে বামেদের ফিরে আসতে 34 বছর সময় লাগবে এখনো। তো সৃজন কি ভাবে, কতটা আশাবাদী সৃজন? আমার এই কথাটা একটু ঠিক আপত্তি বলবো না। দেখো, মানে ইতিহাস না ঠিক কাট কপি পেস্টের মতো করে চলে না। একটা জ্যোতি বসু, একটা বুদ্ধদেব ভট্টাচার্য হয়ে গেছে, আমি চাইলেও আজকে একদম পুরো ধরে এখান থেকে তুলে নিয়ে এখানে বসিয়ে দিলাম, তা হবে না। ফলত আমরা বামপন্থীদের যে লড়াই আন্দোলন, তারপরে 34 বছরের সরকার চালানোর যে ফেজটা দেখেছি, প্রত্যক্ষ করেছেন বাংলার মানুষ, সেইটা অ্যাজ ইট ইজ আরেকবার ফিরিয়ে আনার জন্য আমরাও যে লড়ছি তা নয়। কিন্তু আমরা লড়ছি, এর মধ্যে দুনিয়া, দেশ, রাজনীতি, রাজ্য, মূল্যবোধ, সংস্কৃতি, অর্থনীতি, দর্শন অনেকগুলো পরিবর্তন হয়ে গিয়েছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে, পরিবর্তিত পদ্ধতিতে বামপন্থীদের কন্টেন্ট, রাজনীতির কন্টেন্ট, ওই তুমি যদি আবার আমায় জিজ্ঞাসা করো, ভারাক্রান্ত হবে আলোচনা, আমি আবার যতই বোরিং হোক রুটি কাপড়া মাকানি বলবো। অবশ্যই এই বিষয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তোমাদের অনুপ্রেরণা হতে পারে না, এক থেকে যেভাবে আজকে যে জায়গায় চলে গিয়েছেন, না স্বীকার করো না, কিন্তু অনুপ্রেরণা হতে পারে। এবার আমি মনে করি যে বৃদ্ধজনদের কিভাবে হ্যান্ডেল করতে হয়, মানে বৃদ্ধজনদের কিভাবে খোসামুদি করে বা কিভাবে রাখতে হয়, এটাও তুমি এই সরকারের কাছ থেকে শিখতে পারতে, যেটা পারেনি তোমাদের আপনাদের পার্টি পারেনি। আবার এটাও ঠিক কথা
যে কেন্দ্রীয় বাহিনী থাকবে, সব থাকবে, তা সত্ত্বেও অ্যাকশন স্কোয়াড কীভাবে চালাতে হয়, এটা অর্জুন সিংয়ের কাছে ক্র্যাশ কোর্সও করা উচিত। এইগুলো কিন্তু একটু আধুনিক হওয়া উচিত পশ্চিমবঙ্গের কমিউনিস্ট পার্টি। অর্জুন সিংরা স্রোতের বিরুদ্ধে চলেন। অর্জুন সিংয়ের নামে কালকে বিজেপি দুটো এফআইআর করলে উনি তৃণমূলে ঢুকে যাবেন, তৃণমূল দুটো এফআইআর করলে উনি বিজেপিতে ঢুকেছে। এবার এক কথায় খুব দ্রুত প্রশ্ন করবে, আমিও প্রশ্ন করব একেবারে না ভেবে, তুমিও উত্তরটা দেবে না ভেবে। অনেকে বলেন না ভেবে প্রশ্ন করলে, উত্তর করলে সত্যিটা বেরিয়ে আসে। অনিক দত্তের ছবি দেখা হয়, সায়নীকে অভিনেত্রী হিসেবে কেমন লাগে? অপরাজিত দেখেছি, ভালো লেগেছে। অনির্বাণ গাঙ্গুলি, ডক্টর অনির্বাণ গাঙ্গুলি, বিবেকানন্দের বিষয়ে তার বেশ জ্ঞান ও গর্ব পুস্তক আছে, বিদ্বান মানুষ, দেখলে সমীহ জাগে। আমি পড়িনি, আমি শুনেছি ওনার অমিত শাহকে নিয়ে লেখা বই আছে। তা দেখলে কোনোদিন পড়লে বুঝবো। বই অনেকে লিখতে পারেন, আমিও দুটো বই লিখেছি। তৃতীয় না দ্বিতীয়, কোনটা এই মুহূর্তে মনে হচ্ছে জরুরি সম্মানের জন্য? 4 তারিখ রাতে তোমার কাছে লাল আবির মেখে আসবো বললাম তো, প্রথম হবো। আত্মবিশ্বাসী। অনেকে বলেন বৃন্দা কারাতকে দেখে অনেকে নাকি কমিউনিস্ট পার্টিতে এসেছিলেন বা ছাত্র আন্দোলনে এসেছিলেন। আমি নিজে শুনেছি আমার অগ্রজ দাদাদের কাছ থেকে, জেএনইউতে অনেক মহিলা তারা এসএফআইতে এসেছিলেন শুধুমাত্র সীতারাম ইয়েচুরির জন্য। সৃজনকে দেখে কজন যাদবপুরে এসেছিল রাজনীতি করতে? সৃজনের রাজনীতিকে দেখে এসেছে। যে তারুণ্য ইডির দপ্তরে নিয়ে চলে যায়, সেই তারুণ্য খুব কাজের নয়। যে তারুণ্য মানুষের কাছে নিয়ে যায়, মানুষের কথা বলতে শেখায়, সেই তারুণ্যের পক্ষে মানুষ থাকে। সেটা আমার রাজনীতির জন্য, আমার মুখের জন্য নয়। অসংখ্য ধন্যবাদ সৃজন। আশা করি সুস্থ দেহে এই গরমের মধ্যে তুমি তোমার প্রচার চালিয়ে যাবে। মানুষ কি রায় দেবে সেটা মানুষ দেবেন, কিন্তু আমি বলবো আবির যদি নাও মাখো, সেদিন স্টুডিওতে অবশ্যই এসো। আর+ নিউজে তোমাকে আমরা সবাই মিলে স্বাগত জানাবো। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আর+ নিউজ রুম এখানেই শেষ।